সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান কোটা বিরোধী যে আন্দোলন চলছে, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে আমরা কথা বলবো পেনশন স্কিম নিয়ে এবং দুর্নীতির নানা বিষয়ে ডালপালা গজিয়েছে, সেসব বিষয়ে আমরা কথা বলতে চাই। আজ আমাদের সঙ্গে চারজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য। এরপর রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমার বাদিকে রয়েছেন ডাক্তার হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া আপনাকে দিয়ে। আপনারা নিজেরাও আন্দোলন করছেন, সেই আন্দোলনের প্রসঙ্গে আমরা আসব। তবে আমরা শুরু করতে চাই কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে। 2018 সালে যে বিষয়টি মোটামুটি একটা সেটেল হয়ে গিয়েছিল, সেই বিষয়টি 2024 সালে এসে কেন আলোচনায় এলো, এবং যখন এই সরকার এই জানুয়ারি 7 তারিখে মাত্র দায়িত্ব গ্রহণ করলো, এর কয়েক মাস পরে এমন আন্দোলন, এমন পরিস্থিতি, এর কারণটা কি আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে সিকান্দার রহমান সাহেব। এখানে আমার সহ আলোচকবৃন্দ আছেন, ওনারাও বলবেন। আসলে কোটা আন্দোলনটা তো ছাত্ররা করছে, আমরা শিক্ষকরাও আন্দোলন করছি। আমরা এখন আমাদের পেনশন স্কিম নিয়ে আমরা প্রায় 1 জুলাই থেকে একটানা আজকে 11 দিন আমরা আন্দোলন করে যাচ্ছি। ইতিমধ্যে 1 জুলাই আপনাদের এই 1 জুলাই আমাদের ছাত্র সংগঠন ছাত্ররা ঘোষণা দিয়েছে যে 1 জুলাই থেকে তারা কিন্তু কোটার আন্দোলন করবে। আমরা 3.5 মাস আগ থেকেই কিন্তু আমরা আন্দোলনটা করছি, এমনকি 3.5 মাস পর্যন্ত আমরা সরকারকে জানিয়েছি 1 জুলাই আমাদের দাবি মানা না হয় আমরা 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচিতে যাব। কোনোভাবে এটা মিলে গেছে আর কি, ওরা ওদের আন্দোলন করছে, আমরা আমাদের আন্দোলন করছি। এখন আমাদের শিক্ষার্থীরা করছে। কোর্টের প্রতি তো আমরা সবাই শ্রদ্ধাশীল, আইনের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কোর্টের রায়টার পরে দিয়ে যেটা কোর্ট 28 দিন যে সময়টা দিয়েছে, আমি মনে করি যে এটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। আমি শিক্ষক হিসাবে কোটা থাকবে, তবে এটার আমার মানে রেশনাল ওয়েতে এটা হওয়া উচিত। মুক্তিযোদ্ধাদেরকে একটা টোকেন, যেহেতু আমাদের 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের কারণে আমরা আজকে এই দেশটি পেয়েছি, সেখানে তাদের সন্তানরা আছে, পোষ্যরা আছে, পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধার সন্তানরা এখন আর নাই, ওদের নাতিপুতিরা আছে, সেখানে একটা টোকেন রাখা উচিত আমি মনে করি। আর আমার মনে হয় যে আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, আমাদের যারা পশ্চাৎপদ গ্রুপ আছে, তাদের জন্য রাখা উচিত। না, আমাদের নারীদেরও সমতা আসা উচিত, সেখানেও কিন্তু ওইভাবে ওই পর্যায়ে নারীরা এখনও কিন্তু বিসিএস ওইভাবে আসে নাই। তা আমার মনে হয় যৌক্তিকভাবে যদি বা আলাপ আলোচনার মাধ্যমেই এটা যদি করা হয়, পরে 28 তারিখ পর্যন্ত যে এটা আছে, যে 28 দিন পরে বোধহয় একটা আবার আরেকটা মানে আপনার এই কোর্টে বোধহয় আরেকটা রায় হবে বা এই বিষয়ে আলোচনা হবে। কারণ আমি তো আইনজ্ঞ না, বা আমি আইনের বিষয় লোক। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, একই সময় আপনাদের আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন, এটা কোনো যোগ সাজশ আছে না আমাদের সাথে? আমরা তো আমাদের পেশাজীবীদের আন্দোলন, আমাদের কোনো রাজনৈতিকভাবে আমরা হয়তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগের সাথে, যেমন আমাদের শিক্ষক সমিতিতে আমাদের শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর আহমদ আসি বক্তব্য রাখছে, আমাদের মামুন আহমদও সাবেক সাধারণ সম্পাদক, উনিও আসি বক্তব্য, আমাদের সিদ্দিকুর রহমান সাহেব আপনার সাদা দলের যে বিএনপি সমর্থিত শিক্ষক, উনিও বক্তব্য রাখছে। আমাদের শিক্ষকদের কমন আন্দোলনে আমরা আন্দোলন, মানে রুটি রুজির প্রশ্ন সবাই এক, সেখানে অন্য কিছু নেই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আন্দোলনে আপনাদের কোনো ইন্ধন আছে কিনা? আপনাদের মনে বিএনপির কোনো ইন্ধন আছে কিনা? বিএনপি যদি ইন্ধন থাকতো তাহলে আন্দোলন এত সফলভাবে হতে পারতো না। 1, 2 হলো, আপনারা দেখেছেন যে আন্দোলনের শুরু থেকে যারা আন্দোলন করছেন একেবারেই স্কুল মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট, যারা স্পষ্ট করেছেন তাদের অবস্থান। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়, কোনো রাজনৈতিক দলের ইন্ধনে, কিংবা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিতে বা কোনো রাজনৈতিক দলকে অসুবিধায় ফেলতে এই আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন হচ্ছে তাদের সংবিধান সম্মত যে অধিকার, সে অধিকার আদায়ের জন্য। এই সংবিধান সম্মত অধিকারের বিষয়ে আমি আইনজীবী হিসেবে যেটুকু যুক্ত করতে পারি সেটা হচ্ছে, সংবিধানে স্পষ্ট বলা আছে আইনের চোখে সকলেই সমান, কোনো রকম বৈষম্য করা যাবে না, ধর্ম, জাতি, গোষ্ঠী, মানে লিঙ্গ, জেলা, কোনো কিছুর ভিত্তিতেই কোনো রকম বৈষম্য করা যাবে না। তবে এখানে একটা তবে আছে। একই সঙ্গে সংবিধান এটাও বলছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে সরকার চাইলে কোনো পজিটিভ স্টেপ নিতে পারে, রাষ্ট্র সেখানে পজিটিভ স্টেপ নেওয়ার ব্যাপারে
সরকারকে বাড়িত করবে না। সংবিধানে এই ব্যাপারে পরিষ্কার বলে দেয়া আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনি যদি মূল ধারায় আনতে চান, সেই মূল ধারায় আনার ক্ষেত্রে আপনি যে কোনো পজিটিভ স্টেপ নিতে পারেন। কোটা তার একটা হতে পারে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা সকলেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ? আজকে বঙ্গবন্ধুর পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, আমার, আপনার, আমাদের পরিবার, আমাদের সকলের পরিবারই তো মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। অল্প কিছু রাজাকার, আলবদর, আল শামস বাদ দিলে আপনি, আমি, ভাই দুজন বসে আছে, প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সাফার করেছি। কেউ রক্ত দিয়েছে, কেউ তার জায়গা জমি হারিয়েছে, এক একজন এক একভাবে। আমার নানু বাসায় যেটা হয়েছে, বিরাট বোম পড়েছে, বোম পড়ে পুরো বাসা তছনছ হয়ে গেছে। আমরা কি সাফার করিনি? আমার পরিবারকে সাফার করেনি? করেছে। কিন্তু এখন যদি আমি কোটা দাবি করি সেজন্য, বা আমার পরিবারের কেউ যদি কোটা দাবি করে, এটা খুব অন্যায় হবে। কারণ আমার পরিবার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। সে কারণেই তারা বলছে যে কোটা ভারতেও আছে, কোটা অন্যান্য দেশেও আছে, কিন্তু যেটা বলা আছে, এক হয়তো তুমি শিক্ষায় কোটা নিতে পারো, কিংবা তুমি চাকরিতে কোটা নিতে পারবা। পরিবার থেকে যে কোনো একজন কোটা নিতে পারবে। ধারাবাহিকভাবে দেখা যায় কিছু কিছু পরিবার সুবিধাপ্রাপ্ত হয়েই যাচ্ছে। এই জায়গাটাতে তারা কিন্তু কোটা সংস্কারের কথা বলছে, বাতিলের কথা কিন্তু একবারও বলেনি। এবং বলা হচ্ছে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যেও যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য থাকে, নিশ্চয়ই তারা কোটার সুবিধা পাবে। কিন্তু সেটা আপনি আসলে কত প্রজন্ম সেই সুবিধাটা দেবেন? স্বাধীনতার তো 53 বছর পার হয়েছে, এবং সেই 53 বছরে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, কি এখন থার্ড জেনারেশন শুরু হয়েছে। থার্ড জেনারেশন কেউ কি আপনি কোটা সুবিধা দেবেন কিনা এই প্রশ্ন থাকে। আরেকটা বিষয়, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সবকিছুই যেহেতু পলিটিসাইজড হয়ে যায়, সরকার আসে সরকার যায়, মুক্তিযোদ্ধার কোটা মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তিত হতে থাকে, নতুন সংখ্যা যুক্ত হয়, আগের সংখ্যা চলে যায়। হবে কি হবে না এটা তো সময় বলবে। আপনি একেবারে যদি বলেন এটা নির্ধারিত হয়ে গেছে, সুযোগ নেই আর, এত সহজে বাংলাদেশে সুযোগ নাই বলে দেওয়া মুশকিল সিকান্দার রেহমান, এটা বড় মুশকিল। হ্যাঁ, ওটা না বলি আমরা। তো এই যে পরিবর্তন হতে থাকে, এখন পর্যন্ত আমরা শহীদদের তালিকা করতে পারি না, এটা তো জাতির জন্য লজ্জা, তাই না? সো আমরা যেহেতু সকল কিছুই পলিটিক্যালি ব্যবহৃত হয়, বাচ্চাদের মনে ভয়টা আছে, স্টুডেন্টদের মনে ভয়টা আছে, এবং সর্বোপরি দেখা যাচ্ছে 56% কোটা, 44% মেধা। একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন তো সার্টেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে। বুঝতে পেরেছি। ডাক্তার হাবিব মিল্লাত, আপনি চিকিৎসক হলো, আপনি রাজনীতিবিদ হিসেবে জানতে চাওয়া, ওবায়দুল কাদের বলছেন যে বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই, সর্বোচ্চ আদালতের রায় আসার পর সরকার কোটা সংস্কার করবে। আদালত যেই পর্যবেক্ষণটি দিয়েছে, যেটি আজকে লিখিত আকারে প্রকাশ হয়েছে, সেখানে বলছে সরকার চাইলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পরিবর্তন করতে পারবে। হাইকোর্টের রায়ে একথা বলা হয়েছে। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছিল, তার মূল অংশে কথা বলা হয়েছে। এটি কি সাংঘর্ষিক বক্তব্য কিনা? ধন্যবাদ। প্রথমে দেখুন, আমরা যদি এই রায়টা গত 2 দিন আগে পেতাম, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হতো। আমাদের যে অ্যাপিলেট ডিভিশনে যে সিদ্ধান্ত নিয়ে স্থিতি অবস্থা জারি করেছে, তার মূল কারণটি হচ্ছে মামলার নথিটি না পাওয়া। এবং দেখেন, আজকে আসলো, কালকে যখন আমি সিদ্ধান্তটি শুনলাম, আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম, আসলে হচ্ছেটা কি? এটা কি 1800 যে পরিপত্র জারি হয়েছিল সেটা বাতিল করে স্ট্যাটাস কো দিল, নাকি সেইটা যেহেতু হাইকোর্টের অর্ডারটা রেখে দিল, তাহলে সেটা সরাসরি বাতিল হয়ে গেল, বহাল রইল? আমি জানতে পারিনি। তা আজকে অবশ্য ক্লিয়ার হয়েছে আমার কাছে যে সেটা বাতিল না করে স্থগিত করে সমস্ত কিছু স্থিতি অবস্থায় রাখা হয়েছে এবং 9 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কোটা সিস্টেম যে একদম দরকার নেই সেটা আমি কখনোই অস্বীকার করব না, কোটা সিস্টেম অবশ্যই দরকার আছে। আর দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করার অবশ্যই প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই। এখন ঘটনা হচ্ছে, আমাদের দেশের কোটার ইতিহাস তো আজকে পুরনো নয়। সেই 72 সনে যদি 80% কোটা ছিল, পরবর্তীতে জিয়াউর রহমানের সময় সেটা 60 ভাগে নেমে আসে, তো পরবর্তীতে সেটা জিয়া এরশাদের সময় 45 ভাগে নেমে আসে, পরবর্তীতে অবশ্য আমাদের সময় আবার 56 ভাগে চলে যায়।
কিন্তু তার মধ্যে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যে কথাটি হচ্ছে সেটা 72 সনে বঙ্গবন্ধুই করেছিলেন, পরে 97 সালে জননেত্রী শেখ হাসিনা সন্তানকে যুক্ত করেছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্বদায়ী দল হিসেবে, এবং 2011 সনে নাতি নাতনিদের সংযুক্ত করা হয়েছে। তো আমার যেটা মনে হয় যে কোটা বিরোধী ঠিক না, বৈষম্য বিরোধী তারা শব্দটি ব্যবহার করছে, যে বৈষম্য বিরোধী তারা আন্দোলনটি করছে। এ কথা তো ঠিক যে যারা দেশের পরিচালনা করবে, দেশের প্রথম শ্রেণীর যারা চাকরি করবেন, আসলে ব্যাপারটা হচ্ছে 18 সালে যে পরিপত্রটি জারি করা হয় বা যে কারণে আন্দোলনটি করা হয়েছিল সেটা কিন্তু করা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ নবম থেকে 13তম পর্যন্ত। তারা কিন্তু এই যে 13-র পরে যে 20 পর্যন্ত ধাপগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা কোনো চিন্তাই করেনি। এই আন্দোলনের একটা সীমাবদ্ধতা, আন্দোলনের দাবিগুলোর অবশ্যই সীমাবদ্ধতা ছিল সেই সময়টিতে। তারা ভেবেছিল যে তারা ক্লাস 1-2 অফিসার হবে, বাকিদের কোনো তৃতীয় চতুর্থ শ্রেণীর কোনো দরকার নেই। এমনকি এবারও যারা আন্দোলন করছিল প্রথম দিকে কিন্তু তারা ওই আন্দোলনটি করছিল যেটা বাতিল হয়ে গেছে, সেটা প্রতিস্থাপন করতে হবে হাইকোর্টের অর্ডারটি। কিন্তু এখন যখন তারা দেখছে যে ঝামেলা একটু বেজে গেছে, তারা বলছে যে পুরো এক থেকে তো শুরু করা সম্ভব না, কারণ ওগুলো তো পদ্ধতির মাধ্যমে হয়। 9 থেকে 20 পর্যন্ত এই যে গ্রেডগুলি রয়েছে এগুলোকে সমানভাবে এনে একই আওতার জন্য আমি এটা পছন্দ করি। এই কারণেই করি, কি দোষ করেছিল তৃতীয় চতুর্থ কর্মচারী যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যদি কোটা না থাকে, কেন তৃতীয় চতুর্থ শ্রেণীতে থাকবে? এবার শিক্ষকদের একটা পরীক্ষা হয়েছে, আপনি বিশ্বাস করতে পারবেন না, 96% কোটা। তার মধ্যে মহিলাদের কোটার সংখ্যায় আমার মনে হয় যে 40% বা তার চেয়ে বেশি, আমি ভুল বলতে পারি, 60% কাছাকাছি। রেলওয়েতে একটা পরীক্ষা হয়েছিল 61% কোটা। পোষ্য কোটায় এই শিক্ষকদের ক্ষেত্রে 10% বা 15% ছিল। পোষ্য বলতে কি, কারো স্ত্রী যদি মারা যেয়ে থাকেন শিক্ষক অবস্থায়, তার স্বামী চাকরি পাবেন। কারণ স্বামী যদি মারা যেয়ে থাকে তার স্ত্রী স্বামী পোষ্য হয় কীভাবে? তারপর সন্ততি তো আছেই। সুতরাং এইগুলো প্রত্যেকটির ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসা দরকার। তবে আমি যেটি মনে করি, হাইকোর্টের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কিন্তু যে সাজেশনটা থাকতে পারতো, যে তারা প্রথমে বলে দিতে পারতো আসলে সমস্ত দিক বিবেচনা করে যে দাবিটি এখন উঠেছে কমিশন গঠন করা, সেটা হাইকোর্ট বলে দিতে কিন্তু এই আন্দোলন হতো না, সরকারকে বিব্রতকর পরিস্থিতি পড়তে হতো না। আর তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আজকে কিন্তু আমাদের সংস্থাপন মন্ত্রী বলেছেন যে সরকার কোটা সংস্কারের পক্ষে, এবং হাইকোর্ট থেকে রায়টি এসছে, তারাও বলছে বাড়বে কি কমবে জানি না, তবে কোটা সংস্কার হওয়ার প্রয়োজন আছে। তো বিচার বিশ্লেষণের তো অবশ্যই প্রয়োজন আছে। আপনি আবার প্রধান বিচারপতির কথা শুনে আমি একটু কেমন যেন লেগেছে আমার। উনি বলেছেন যে হাইকোর্ট ভুল করলো কি করলো না সেটা দেখার দায়িত্ব আমাদের আছে। আরে হাইকোর্ট যদি ওই ভুলটা করে থাকে, তার জন্য ছাত্ররা আজকে রাস্তায় নেমে গেছে, তাহলে সেই ভুলের দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। এটা তো চুরির মামলা না, ডাকাতির মামলা না, এটা হচ্ছে জনসম্পৃক্ত একটি মামলা, যে মামলায় আইনের সাথে মানবিকতাকে যোগ করতে হবে, তাহলেই কিন্তু এর সঠিক সমাধান পাওয়া সম্ভব। শুধুমাত্র ইগো দিয়ে এই আন্দোলন বা যে অবস্থান আছে কোর্টের, সেটা দিয়ে সমাধান হয় বলে মনে করি না। গোলাম মাওলানা রানী, আমরা আলোচনা করছিলাম কোটার বিষয়ে, সবাই মোটামুটি কোটা সংস্কারের পক্ষেই কথা বললেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে এবং কোনো ষড়যন্ত্র সহায়তা না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তিনি। এখানেও কি ষড়যন্ত্র বা অন্য কোনো বিষয় আছে কিনা? রাজপথ উত্তপ্ত এবং এখানে যারা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত তরুণ ভাই এবং বোনেরা, তাদের এই রাষ্ট্রের কাছে অপরিসীম একটা আকাঙ্ক্ষা আছে, এবং এটা একটা পজিটিভ দিক হলো যে তারা যদি এই দেশ সম্পর্কে, আমরা এখানে যারা বয়স হয়ে গেছে অনেকে আমরা হতাশা ব্যক্ত করি, অনেকে বিদেশ থেকে এদেশ থেকে পালিয়ে বিদেশে চলে যেতে চায়, অনেকে বেগম পাড়াতে বাড়ি করেছে, এখানে বেনজির খেনজির যে সমস্ত লোকজন আছে, তা ভুইয়া সাহেব, মিয়া সাহেব, আসার সাহেব, যারা যারা আছে, এরা তো পুরো ফুটে করে দিয়েছে পুরো দেশটাকে। তো সেই তুলনায় এদের কোনো এক্সপেকটেশন নাই, কিন্তু এই যে যারা আন্দোলন করছে তারা এই দেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি তাদের প্রেম আছে, মহত্ব আছে, ভালোবাসা আছে, এবং এই কারণেই তারা এই দেশ নিয়ে আন্দোলন করছে। তো কাজেই আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। যদি তাদের আগ্রহ না থাকতো, তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না, আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না, কয়েক হাজার আছে, তারা বিদেশে গিয়ে করতে চায়, খুব অড জব করতে চায়।
তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবুর্চি হতে চায় আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায়, সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচায়ক, ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এখনও পর্যন্ত শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের যে আন্দোলন, এটা দ্বারা সরকার বিব্রত হওয়ার মতো কিছু নেই। আমি অবাক হয়ে দেখলাম যে যারাই আন্দোলনে আসছে তারা এখনও প্রধানমন্ত্রীকে বেশ সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি, আপনার কাছেই চাই। তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনও হয় নাই। খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধহয় কোনো একটা জায়গাতে গিয়ে, যে হু হা যে জিকির, এই জিকির করে মানে প্লাফার একটা আনন্দ ফুর্তি করছে। এছাড়া আমি আসলে এখানে অন্য কোনো ইসলামাইজেশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চক্রান্তের কথা বলছে, এরকম কোনো চক্রান্ত আসলে এখানে দেখিনি। তারা এখনও পর্যন্ত মানে বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিচার বিভাগ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয় অনেক জুরিস্ট বা আইনে যারা বিশেষজ্ঞ লোকজন আছেন তাদের চাইতেও এই যে ইউনিভার্সিটিতে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন তারা এই বিচার ব্যবস্থা সম্পর্কে অসাধারণ বক্তব্য দিয়েছেন। তারা যে জিনিসটা বলেছেন যে এখানে আসলে আমাদের যে দাবিটি, এই দাবিটি আমরা রাষ্ট্রের এক্সিকিউটিভ বিভাগ থেকে চাই। এর কারণ হলো বিচারিক যে জটিলতা রয়েছে, আইনের যে বাধা ধরা নিয়ম আছে, এটার পেছনে ছোটার মতো যে সাংগঠনিক ভিত্তি দরকার, ব্যক্তি দরকার, সেটা আমরা কেউ নয়। ফলে আমরা রাজপথে যে জিনিসটা আন্দোলন করছি, এটা আমাদেরই মতো অতীতে আরও অনেক বড় বড় বিষয় রাজপথে নিষ্পত্তি হয়েছে। আমাদের দেশের জন্মই হয়েছে যেখানে রাজপথে, কোনো কোর্টের অর্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আমাদের দেশের যাকে বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি। তো যেখানে মুক্তিযুদ্ধ হয়নি কোর্টের অর্ডারে, সেখানে মুক্তিযুদ্ধের কোটা কোর্টের অর্ডারে হবে, এই জিনিসটা তারা প্রশ্ন তুলেছে। ইটস এ ভেরি স্মার্ট মানে অ্যান্ড হাম্বল যাকে বলে সাবমিশন। এর চেয়ে ভদ্র এবং এর চেয়ে সুচালু, একসাথে ভদ্র আর একদিকে কাটা দিয়ে আচ্ছা মতো খুঁচা দিয়ে দেয়া, এরকম যে মানে ইন্টেলেকচুয়াল যে তারা অ্যাপ্রোচ করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে চান, তাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানেরা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সন্তানেরা আমাদের সে বুদ্ধিমান হয়ে গেছে, আমাদের সে লেখাপড়া জানে, এবং আমরা সেই যে 20-40 বছর আগে যে লেখাপড়া করেছি, এই লেখাপড়া দিয়ে এদের সাথে আসলে ওই দূরে বসে লাঠি দেখানো যায়, গুলি করা যায়, টিয়ার শেল মারা যায়, কিন্তু সামনে গিয়ে কথা বলা যায় না। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই গেল হলো ছাত্রদের সম্পর্কে। ইউনিভার্সিটির শিক্ষক এখানে আমাদের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বলবো। হ্যাঁ জি জি, আমরা বিরতির পরে এসে বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। আমরা এই প্রজেক্ট বিরতিতে যাচ্ছি, এসেই আবার এই বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাদের আন্দোলন বিষয়ে, শিক্ষকদের যে আন্দোলন, সে বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে আন্দোলন করছেন এটার যৌক্তিকতা কতটুকু? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনের অসংখ্য দর্শকবৃন্দকে। আমি আগেও বলেছি যে আমরা আন্দোলনটা কেন করছি। আমরা 30শে জুনের আগে আমাদের যে শিক্ষকটি লেকচার হিসাবে জয়েন করেছে, আর 30শে জুনের পরে যিনি জয়েন করবেন, এর মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা থেকে উনি বঞ্চিত হবে। নিয়ম হলো যে আপনার যে সুযোগ সুবিধা আছেন সেখানে রাখেন, পারলে বাড়ান, নইলে যে জায়গায় আছে সে জায়গাটুকু পর্যন্ত রাখেন। আমরা দেখেছি যে 1 জুলাই যিনি জয়েন করবেন, ওনাকে কন্ট্রিবিউটারি পেনশন স্কিম যেটা চালু করলো, আপনাকে 5,000 টাকা জমা দিতে হবে, অথবা আপনার বেতনের 10% আপনাকে দিতে হবে। তারপরে হলো যে আমাদের স্পাউসরা কোনো 75 বছর পর্যন্ত স্পাউসরা পেনশন পাবে না। আমি যদি 75 বছর পর্যন্ত বেঁচে থাকি, আমার স্পাউস আর কোনো পেনশনে পাবে না। আগে ছিল আপনার আজীবন। তারপরে ধরেন আপনার আমরা এককালীন প্রায় 81 লক্ষ টাকা, 80,70,000 টাকা, যখন যেদিন আমি রিটায়ার্ড করব সেদিন আমি এই টাকাটা পেতাম। এরপরে আমি হয়তো আমি একটা ফ্ল্যাট কিনবো, অথবা আমার ছেলেকে বিয়ে। আপনাদের রিটায়ারমেন্টের বয়সটা কত? আমাদের রিটায়ারমেন্টের বয়স 65 বছর। সেটা আমি বলছি। অন্যদের 59 সরকারি চাকরি। আমাদের দেখেন প্রত্যেক স্কিম এমনভাবে ওনারা করেছেন যে এখানে বলা হলো যে 60 বছরের মধ্যে, অর্থাৎ সেখানে ওনারা কমিয়ে দিয়েছেন। তার আমি এই প্রসঙ্গে কথা বলবো।
তারপরে 1 জুলাই হঠাৎ করে একটা প্রেস, যখন আমরা আন্দোলনে নেমে গেলাম, একটা প্রেস নোটের মতো করে একটা দিয়ে দিল যে না 60 বছর না 65 বছর থাকবে। এমনকি গোলাম মোস্তফা সাহেব, উনি পেনশন কর্তৃপক্ষ এবং সদস্য এডিশনাল সেক্রেটারি, উনি আমার সাথে 21 টিভিতে গিয়ে বললো যে না, এই যে আমাদের কাছে এখন এটা কারেকশন করা হলো, মানে এটা ঠিক করে দেওয়া হবে। তো আপনারা এতদিন পর্যন্ত এটা করলেন না কেন? তারপরে আমি এক চাকরি থেকে আরেক চাকরি, আমি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট থেকে প্রফেসর, মানে আপনার আমাদের যে ধাপগুলো আছে যে সেগুলোতে যখনই যাবেন আপনার নতুন চাকরি, অথবা আপনি যদি এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে আসেন সেটাও নতুন চাকরি। কিন্তু ওনারা তখন বললো কি না এটাও কারেকশন করা হয়েছে, অর্থাৎ প্রে প্রোটেকশনটা থাকবে এবং জব প্রোটেকশনটাও থাকবে। তারপর আরেকটা জিনিস করা হলো কি, আপনার ওই আমি এখানে আমার কাছে লেখা আছে আপনার 60 বছর 65 বছর। তারপর হলো আপনার আমাদের মেডিকেল ভাতা নেই, আমাদের ফেস্টিভ্যাল ভাতা, 2 ঈদের যে ফেস্টিভ্যাল ভাতাটা আমরা পেতাম, 30শে জুনে যে শিক্ষক জয়েন করবে বা যে কর্মকর্তা কর্মচারী জয়েন করবে, আগামী বছর ঈদের সময় দেখা যায় উনি বোনাস পাচ্ছে, এই বোনাস পাচ্ছে না। এই যে ডিসক্রিমিনেশনটা, এই জিনিসগুলো তো আমরা প্রথম যখনই আমাদের সাথে কোনো স্টেক হোল্ডারকেও রাখে না। এই যে আপনার 2015 সালে যে বেতন স্কেলটা করা হলো, তখন কিন্তু আমাদের একজন শিক্ষক প্রতিনিধি ছিল, এবার আমাদেরকে রাখেনি। যখন গত বছর 17 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী, যারা পেনশনে কখনোই ছিল না, আপনার 4টা নামে সুরক্ষা, তারপরে আপনার প্রগতি, তারপরে আপনার সমতা, প্রবাস, আমরা স্বাগত জানিয়েছি যে ঠিক আছে বাংলাদেশে যারা পেনশন পাচ্ছে না তাদের জন্য। হঠাৎ করে প্রত্যেক স্কিমটা যখন এই 13 মার্চ ঘোষণা করলেন, হঠাৎ করে আমরা পত্রিকা দেখলাম, আমরা শিক্ষক সমিতি ফেডারেশন আলোচনা করলাম, এমনকি আমরা একটা সেল গঠন করে 5 জন শিক্ষককে দিয়ে যে এখানে সুবিধা কী, ওখানে অসুবিধা কী। তারপর আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ, তারপর আমাদের অর্থনীতি ডক্টর সাদাত, তারপর আমাদের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহমুদা, তারপরে আপনার আমাদের শিক্ষক সমিতির একজন সদস্য ডক্টর আপনার আমাদের শিক্ষক সমিতির সম্পাদক আপনার, মানে বুঝতে পারছেন এখন আপনাদের এই আন্দোলনগুলি কি আপনাদের জন্য না পরবর্তী প্রজন্মের জন্য? আমি বলছি যে এই যে আমরা রিসার্চ করে যখনই আমরা এটা প্রত্যাখ্যান করলাম, আমরা বিবৃতি দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়েছে। দেওয়ার পরে কি হলো যে আপনার আমরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথেও দেখা করেছি, শিক্ষা প্রতিমন্ত্রীও ওদিন ছিলেন, শিক্ষা সচিবও ছিলেন। দেখেন আমরা পর্যায়ক্রমে কিন্তু আমরা আন্দোলনে যাব, আমরা কিন্তু আন্দোলনগুলো 3.5 মাস পর্যায়ক্রমে এসেছি। কিন্তু 1 জুলাই থেকে একটু আগে আপনি বললেন যে কোটার আন্দোলন, আমাদের আন্দোলন রাজনীতি আছে কিনা, এই জন্য আমি ইচ্ছা করি বললাম যে আমাদের রাজনীতি বলে সমন্বয় আছে, সমন্বয় আছে, আমাদের শিক্ষকরা সমন্বয়, আমরা শিক্ষকরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষকরা কিন্তু একসাথে থাকছি, একসাথে নির্বাচনও করছি, এমনকি আমাদের নির্বাচনেও আমাদের কেউ জয়লাভ করতেছে, কেউ হারতেছে, কিন্তু আমরা আমাদের একটা সিস্টেম নিয়ে আমরা কিন্তু চলছি। তো এই যে গ্যাপটা করে দেওয়ার পর আমরা বাধ্য হয়েছি যে তার আমাদের একটা সুপার গ্রেড দেওয়ার কথা ছিল। 2015 সালে একটা কমিটিও গঠন করা হয়েছিল, আমির হোসেন আমু সাহেব, তারপরে উনি ছিলেন কনভেনর, উনির সঙ্গে শিল্পমন্ত্রী ছিলেন আমাদের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি সাহেব উনি ছিলেন বাণিজ্যমন্ত্রী, উনিও সেখানে আপনার এই কমিটির সদস্য ছিলেন। আমাদের বর্তমান যে উপাচার্য এস এম মাকসুদ কামাল সাহেব উনিও মেম্বার ছিলেন, আব্দুল মান্নান সাহেব যিনি উনি তখন প্রতিমন্ত্রী ছিলেন, উনিও কিন্তু সদস্য ছিলেন। উনি চ্যানেল আইতে একটা শোতে আমার কাছে বলে আমাদের একটা সভা হয়েছিল, তাহলে আপনারা আমাদের সুপার গ্রেডটা দিলেন না কেন? 2015 সালে আমরা কিন্তু আন্দোলন করেছি, যারা এই কাজটি করেছে তারা এবছর এই কাজটি ওরাই করেছে। সরকারের ভিতরে থাকা একটা গ্রুপ, ওরা খুবই শক্তিশালী, নিউক্লিয়াসের মতো, সরকারকে সবসময় মানে বিভ্রান্তকর তথ্য দেয়, এবং তারা 2015 সালে আমাদের শিক্ষকদেরকে রাস্তা নামিয়েছে। আমরা তখন আন্দোলন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে আলোচনা করেই কিন্তু সেটা সমাধান করেছে। কিন্তু আমাদের একটা জায়গায় আমরা কিন্তু ওই জায়গা থেকে উঠে এই শুধু আপনার কাছে শেষ প্রশ্ন, আপনাদের এই আন্দোলনের ভবিষ্যৎ কি? আমাদের আন্দোলন, আমরা যে আমাদের 3 দফা কর্মসূচি আমরা দিয়েছি যে প্রত্যেক স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না, আর একটা হলো আমাদের সুপার গ্রেডটি দিতে হবে, আর একটি হলো যে আপনার সুপার গ্রেড, তারপরে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল যেটা দিন বেতনের সনদে, এবং 2010 সালে শিক্ষানীতিতেও বলা হয়েছিল যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, এইগুলো নিয়ে আমরা কিন্তু আন্দোলনটা করছেন। জি মিস্টার রুমিন ফারহানা, আমি বিরতির আগে বলছিলাম যে আসলে রুটি রুজির প্রশ্নে সবাই এক। এখানে আপনার কাছে আমার জানতে চাওয়া যে সব শ্রেণী পেশার মানুষ এক যেখানে হয়, রাজনীতির বিষয়ে তো হতে পারে না, অন্তত নিজেদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে গণতন্ত্রের স্বার্থে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? দেখুন, আমি শিক্ষকদের কথায় আসছি, তার আগে আপনার কথা সূত্র ধরে একটা কথা বলি। রাজনীতিবিদরা একেবারেই আসতে পারে না বোধহয় কথাটা ঠিক না,
কিছুদিন আগেই স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বলেছেন অতি ডান থেকে অতি বাম সকলেই দেখি এখন সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং এক কাতারে এসে কথা বলছে। তখন আমাদের বাম দলের পক্ষ থেকেই একজন খুব চমৎকার উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে এই যে অতি ডান থেকে অতি বাম সকলেই এক কাতারে এসে আজকে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, মানুষের মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে কথা বলছে, সরকারের নানান নিবর্তনের বিষয়ে কথা বলছে। এই পরিস্থিতি আসলে বর্তমান সরকারই তৈরি করে দিয়েছে। সুতরাং এই অতি ডান থেকে অতি বাম দেখে খুব অবাক হবার কিছু নেই, এই সরকারই এই বিষয়টিকে এখানে আনবার জন্য দায়ী। আজকেও আপনি যে কথাটি বলছিলেন রুটি রুজির ব্যাপারে সকলেই একমত, বিষয়টিকে এভাবে না দেখে আমি একটু ভিন্নভাবে দেখি। যেই বিষয়টি আসলে সঠিক, যেই বিষয়টি ন্যায্য, যেই বিষয়ে দেখা যাচ্ছে প্রত্যেকেই বৈষম্যমূলকভাবে সাফার করছে, সেই বিষয়ে তো আসলে সকলেই একমত হবেন, এটাতে খুব আশ্চর্য হবার কিছু নাই। এটা রুটি রুজির বিষয় থেকে শুরু করে, হ্যাঁ এটা যদি সর্বক্ষেত্রে হতো আমাদের আরো একটু ভালো লাগতো। কারণ এর আগে আমরা বহুবার দেখেছি বিশ্ববিদ্যালয়ে এমন অনেক কিছু ঘটে গেছে যেই সময় শিক্ষকরা একেবারেই নীরবতা অবলম্বন করেছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি শিক্ষকরা মুজলুম বা ভিকটিম ছাত্রের পাশে না দাঁড়িয়ে বরং ছাত্রলীগ কর্মীর সঙ্গে আলাপ করেছে কিভাবে বিষয়টি সলভ করা যায়। আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই তারা আসলে তাদের দলীয় পরিচয়টাকেই অনেক বড় করে দেখেছেন। এখন এর পেছনে নষ্ট রাজনীতি কতটুকু দায়ী, ব্যক্তি স্বার্থের জন্য পেশাজীবীদের মরিয়া মরণপ্রণ যে একটা লড়াই সেটা কতটুকু দায়ী, এই বিতর্ক চলতে পারে। তবে এই ধরনের রাষ্ট্রে, যে রাষ্ট্র মূলত একটা কিছু গোষ্ঠীর সমন্বয়ে আসলে রাষ্ট্রটি টিকে থাকে, মানে সরকার টিকে থাকে, সেরকম একটি রাষ্ট্রে এই ধরনের আচরণ খুব অবাক হবার মতন বিষয় নয়। আমার ভাই আরেকটি কথা বলছিলেন, মিল্লাত ভাই, প্রধান বিচারপতির বিষয়। আমি এই বিষয়ে আরেকটু যুক্ত করি। প্রধান বিচারপতি একটি কমেন্ট করেছেন মামলা চলার সময়। তিনি বলেছেন টকশো যারা করে তারা জ্ঞানী মহাজ্ঞানী, ভাব দেখলে মনে হয় আমরাই শুধু কিছু বুঝি না। উনি একটি মামলার দায়িত্বে আছেন, দায়িত্বে বলা বোধহয় ঠিক হবে না, কারণ একক দায়িত্ব আমি বলবো। হাইকোর্টে আপনি বেঞ্চ পরিবর্তন করতে পারেন, আপনি যদি কোনো বেঞ্চের প্রতি আপনার অনাস্থা থাকে, যে কোনো কারণে অনাস্থা আসতে পারে, সেই বেঞ্চ চেঞ্জ করে আপনি আরেকটা বেঞ্চে চলে গেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সুপ্রিম কোর্ট যখন আপিল বিভাগ জড়িত হয় তখন আপনার হাতে কিন্তু বেঞ্চ চেঞ্জের অপশন থাকে না। সো ওই বেঞ্চে যিনি বসেন এবং বিশেষ করে প্রধান বিচারপতির আসনে যিনি বসেন, তিনি তার কোনো কথায়, তার কোনো মন্তব্যে, তার কোনো বক্তব্যে যদি মনে হয় যে তিনি কোনো একটা পক্ষের দিকে অ্যালাইন্ড বা কোনো একটা পক্ষের ব্যাপারে তার একটু নেগেটিভ বায়াসনেস কাজ করছে, তখন সঙ্গত কারণেই আর অপর পক্ষ নিরাপদ বোধ করে না। সে কারণেই হয়তো আমরা স্টুডেন্টদেরকে দেখি তারা মরিয়া হয়ে বলতে বাধ্য হয় যে হাইকোর্ট কি বলছে বা হাইকোর্টে কি হবে সেটা নিয়ে আমরা আসলে খুব বেশি মাথা ব্যথা নাই, সেটা নিয়ে আমরা খুব বেশি বিচলিতও না, আমাদের সকল দাবি সরকারের কাছে। শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে আমি এটুকুই বলবো যে এই ধরনের সরকার, যে সরকারটি আসলে গত 15 বছর ধরে ক্ষমতায় আছে, এই ধরনের সরকারের অনেকগুলো হ্যান্ডসের দরকার হয়। ফর এক্সাম্পল, তার আবেদদের মতন দুর্নীতিগ্রস্ত কর্মচারীর দরকার হয়, তার বেনজির বা আজিজের মতন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার দরকার হয়। যদিও আমি কর্মকর্তা কর্মচারী আলাদা করে বলছি, আমাদের সংবিধানে কোনোটাই আলাদা করে নাই, সকলেই কর্মচারী, কিন্তু আলাদা করছে এই কারণেই যে আমি র্যাঙ্কিংটা বোঝানো, র্যাঙ্ক অ্যান্ড ফাইল বোঝানোর জন্য। আবেদদের যেমন এই সরকারের দরকার হয় বেনজিরের মতন ভীষণ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কারণ সরকার তার দুর্বলতাগুলো জানে, সেও সরকারের দুর্বলতাগুলো জানে। পরস্পরকে দুর্বলতায় ঢেকে রাখতে এবং পরস্পরের দুর্বলতা থেকে একজন আরেকজনকে শক্তিশালী করবার রসদ সংগ্রহ করে। সুতরাং এই ধরনের লোকজন তার দরকার। কিন্তু শিক্ষকদেরকে আসলে এই ধরনের সরকারের দরকার হয়? সফট পাওয়ারের কি খুব দরকার আছে শেখ হাসিনা সরকারের? দরকার নাই। কিন্তু তারপরেও শিক্ষকরা তাদের এই দরকারটি সরকারকে ফেল্ট করাতে পারে বা মানে অনুভব করতে বাধ্য করতে পারে কিছু উপায়। সেটা হচ্ছে যদি আমরা শুরু থেকে দেখতাম সাদাকে সাদা কালোকে কালো বলার ব্যাপারে পেশাজীবী যারা আছেন, আমি শুধু শিক্ষকদের বলছি না, সকলেই পেশাজীবী যারা আছেন সকলেই সাদাকে সাদা কালোকে কালো খুব দৃঢ় কণ্ঠে বলছেন, সকলেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন।
সকলকেই পথে নেমে আসতে হবে, রাস্তায় যেতে হবে, মিছিল করতে হবে, সমাবেশ করতে হবে, মিটিং, নো, নট নেসেসারিলি। আপনি আপনার জায়গা থেকে আওয়াজটা তুলছেন। যখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এক একটা টর্চার সেল বানিয়ে কিভাবে ছাত্রলীগের কর্মীরা র্যাগিং করে কিভাবে টর্চার করছে ছাত্রদের, তখন যদি আমরা দেখতাম যে সাহসী শিক্ষকরা সেই ছাত্রদের আশ্রয় হয়ে উঠছেন এবং ছাত্রলীগের জন্য একটা ভীতি তৈরি করতে পারছেন, তাহলে হয়তো আজকে তারা যে আওয়াজটা তুলছেন সেই আওয়াজটা না অনেক চাপা পড়ে গেছে। আমরা কিন্তু আওয়াজটা তো শুনছি না। ওনারা চেষ্টা করছেন, ওনারা বসছেন, ওনারা কর্মবিরতি দিচ্ছেন, সকল কিছু হচ্ছে, কিন্তু সেই আওয়াজটা না আমাদের খুব বেশি নাড়া দিচ্ছে না বিকজ আমরা জানি যে ওনারা আবার দিন শেষে না ওই যার যার ঠিক যেটা বলছিলেন যে হালুয়া রুটির যেটুকু প্রয়োজন, রুটি রুজির যেটুকু প্রয়োজন, ওটুকুতেই তারা একমত হচ্ছেন। পরবর্তীতে আবার সকল যেই ইস্যুগুলো মানুষের সম্পৃক্ত, যে ইস্যুগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত, সেখানে তারা সাদাকে সাদা কালোকে কালো আর সেভাবে বলবে না, যে যার যার দলের রং অনুযায়ী আসলে কথাগুলো বলবেন। সেই কারণেই না এই সফট পাওয়ারকে আর সেরকম গোনার বা সেরকম ভাবে কদর করবার দরকার সরকার ফিল করে না। এই কারণে আওয়াজটা আর স্পষ্ট শোনাও যায় না। ডক্টর হাবিবে মিল্লাত, শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। সব ক্ষেত্রে শিক্ষক পেশাজীবীরা এক হতে না পারার কারণটা কি? সব ক্ষেত্রে সব পেশাজীবীরা শিক্ষক সহ। দেখুন, প্রথমত শিক্ষকদের আন্দোলন, ছাত্র আন্দোলন বাংলাদেশে এভাবে যুগপৎ আন্দোলন আমি বিগত কয়েক বছরে দেখিনি। সুতরাং আন্দোলনটির অবশ্যই গুরুত্ব আছে। আর আমি মনে করি যে মেধাস্বত্ব নিয়ে, যে মেধার বৈষম্য নিয়ে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, সেই মেধাবী ছাত্ররা যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা খুব ভালো রেজাল্ট করে, তারা কিন্তু শিক্ষকতাকে বেছে নেন, কোনো সন্দেহ নেই। এবং সেই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে রাষ্ট্র প্রতিপালন না করে, তাহলে তো এদেশ মেধাশূন্য হয়ে যাবে। কেউ তো ইন্টারেস্ট পাবে না শিক্ষক হতে চাইবে ম্যাজিস্ট্রেট হতে চাইবে, পুলিশ অফিসার কিংবা কাস্টমস কিংবা এনবিআর। সুতরাং আমাদেরকে তাদেরকে স্বস্তিতে রেখে, শান্তিতে রেখে, তাদেরকে জাতিকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য, মেধাবী জাতি হিসেবে গড়ে তোলার জন্য, একটা গবেষণা লব্ধ জাতি গড়ে তোলার জন্য তাদের ভূমিকার কথা অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং তাদেরকে সুযোগটা দিতে হবে। আপনি চিন্তা করে থাকেন কেন অন্য পেশা একটা পেশা আন্দোলন শুরু করলে আসবে? কারণ অনেকের মনেই তো ব্যথা আছে। আমরা ডাক্তার, আমি যদি কোনোদিন বিসিএস পরীক্ষা দেইনি, কোনোদিন সরকারি চাকরি করিনি, মনে করিনি, কিন্তু যারা করে তারা যে কি কষ্টে আছে আপনি কি জানেন? আপনি জোর করে বলছেন যে উপজেলায় যে 2 বছর থাকতে হয়, উপজেলায় চাকরি করতে হবে, ইউনিয়ন কমপ্লেক্সে যে চাকরি থাকতে হবে। এটা শুধু আওয়ামী লীগ সরকার নয়, এই 53 বছরের ইতিহাসে 303টি দলেরই সরকার ক্ষমতায় ছিল, তারা এই ব্যাপারটি কখনো দেখার চেষ্টা করেননি। আপনি বাংলাদেশের এখন চিকিৎসকদের মধ্যে 55 ভাগের বেশি নারী চিকিৎসক, তাদেরকে আপনি পাঠিয়ে দিলেন একটি এলাকায় যে এখানে তার তো কোনো থাকার ব্যবস্থা নাই, তাকে নাইট ডিউটি করতে হবে, তাকে দিনের বেলা সেবা দিতে হবে। সে কিভাবে সেই ডিউটিটি পালন করবে? সে হয়তো ফাঁকি দিতে হবে তার ডিউটিটি, অথবা তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য তদবির করে কোথাও চলে আসতে হবে। অথচ তার সমকক্ষ ছাত্রছাত্রী না হওয়া সত্ত্বেও যারা আজকে প্রশাসনে আছেন, তারা প্রথমেই হয়তো গাড়ি নিয়ে ঘোরাফেরা করছেন, তারা কোয়ার্টার পাচ্ছেন, তারা উপজেলা শহরেতে থাকছেন মিনিমাম, তার নিচে কিন্তু থাকছেন না। তারা ইউনিয়ন পর্যায়ে কিন্তু কোনো ওই সরকারি অফিসারের কোনো অবস্থান নেই, অস্তিত্বও নেই। তেমনিভাবে আমরা যদি অন্য অন্য প্রশাসনকে দেখে থাকি, ইঞ্জিনিয়ারদের দেখে থাকি, উপজেলা ইঞ্জিনিয়ারই হচ্ছে ইঞ্জিনিয়ারের সর্বনিম্ন পদটি, তার নিচে কিন্তু ইঞ্জিনিয়ার থাকে না। তাহলে দেখেন, ডাক্তাররা সমবেদনা প্রকাশ করতে পারে, কিন্তু তারা দেখছে আমাদের চেয়ে ভালো আছে, আমাদের কথা তো কেউ বলে না। আর যারা ভালো আছে আর যারা এই সমস্ত নীতিমালা তৈরি করেন, তারা দেখছে না আমরা তো দেশটাকে শাসনই করছি, দেশটাকে এমন একটা জায়গায় রেখেছি, সমস্ত লোককে প্রেশারে রেখেছি, সুতরাং আমরা তো ভালোই আছি। সুতরাং এক দল কখনো আর এক দলের সাথে মিশবে না। আরেকটি হচ্ছে, অতীতে যেমন পেশাজীবীদের দেখেছি যে কোনো দেশের জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে যে সমস্ত আন্দোলনগুলো হতো সেগুলোর সাথে সম্পৃক্ত হতে, এখন প্রত্যেক পেশাজীবী, প্রত্যেক বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করেন, কিংবা যারা এই যে টকশোতেও আসেন, যারা বিভিন্ন সময় পেশাজীবী পরিচয় দেন, বাইরে ভিতরে এসে টকশোতে বিভিন্ন ধরনের পরিচয় দেন, তারাও কোনো না কোনো দলের তকমা তাদের শরীরে লাগানো আছে, তারা সেইটা থেকে বেরোতে পারবে না। সুতরাং পেশাজীবীরা কখনোই ওইভাবে ঐক্যবদ্ধ হতে পারবে না। এটা অবশ্য অসুবিধা তাদের জন্য, কিন্তু অন্যদের জন্য এটা সুবিধা হতে পারে, কারণ যে বিভাজিত হয়ে আছে কিছু করার নেই।
সুতরাং এই দিনগুলো শুধুমাত্র শিক্ষকদের আন্দোলনের দিকে তাকালে চলবে না, কিংবা ছাত্রদের আন্দোলনের দিকে চলবে না, এইগুলোতে অবশ্যই সমতা আনতে হবে। আমরা অনেক সময় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করি, পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু শিক্ষকদের যে মর্যাদা, আমাদের দেশের শিক্ষকদের কিন্তু সেই মর্যাদা নেই। শুধু শিক্ষকদের বলবো না, ডাক্তারদেরকে কসাই বলা হয়, ইঞ্জিনিয়ারদেরকে ডাকাত বলা হয়, রাজনীতিবিদরা তো সবচেয়ে বড় চোখ। ভালোকে আইনজীবী, ওদের কাছে তো যাওয়া যাবে না। তাহলে ভালোটাকে ব্যবসায়ী, ও তো সর্বনাশ করার জন্য সংসদে গেছে। কার সম্বন্ধে একটা ভালো মতামত শোনেন? বাংলাদেশে কি ভালো মানুষ নেই? বাংলাদেশে কি সৎ মানুষ নাই? বাংলাদেশে কি সৎ ব্যবসায়ী নাই? ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, পেশাজীবী নাই, ব্যারিস্টার নাই? অবশ্যই আছে, কিন্তু হয়তোবা কিছু লোকের দোষের কারণে, কিংবা সরকারি অফিসারদের অনেক কথা বললাম, তাদের মধ্যে কি ভালো অফিসার নেই? আমি কয়েকদিন আগে, এই এমপি না হওয়ার 8-7 মাস হয়ে গেছে, একটা মাত্র সরকারি অফিসে গেছি, যে বললাম যে আপনাদের অফিসে তো আসতে ইচ্ছা করে না, কারণ আপনাদের বাইরে গেলে যে পরিমাণ সুনাম আপনাদের শুনি, তাতে আসলে তো আমারই সুনাম হয়ে যায় কিনা। তখন আমার সামনে কয়েকজন জুনিয়র অফিসার ছিল, আমি ফিরে আসার সময় একজন বলছে, স্যার একটু দাঁড়ান, এই যে আমাদের দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস করার ছেলেরা আসছি, 5 বছর পর আমাদের যে দুর্নাম রয়েছে আমাদের প্রতিষ্ঠানের, এটা আপনি পাবেন না। এটা একটা আমাদের জন্য, ভবিষ্যতের জন্য একটা সুখবর। আমি খুব খুশি হয়ে সেই অবস্থায় চলে আসছি। তো সুতরাং আমাদেরকে তো সেই সুযোগটাও দিতে হবে তাদেরকে, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে কোটা আন্দোলন বলেন, শিক্ষক সমিতির আন্দোলন বলেন, কিংবা যে কোনো যৌক্তিক পেশাজীবীদের আন্দোলন বলেন। তবে অন্যদিকে মনে রাখতে হবে, বড় দেশ, অর্থনৈতিক সংকট আছে, আমরা ইচ্ছে করলেও সবাইকে সব সুযোগ সুবিধা দিতে পারবো না। এই কনস্ট্রেনের মধ্যে আমরা যতটুকু করতে পারি ততটুকু আমাদের করার দরকার আছে বলে আমি মনে করি। জি, গোলাম মাওলা রানী, রুমিন ফারহানা বলছিলেন যে আসলে আন্দোলন প্রসঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষকরা আন্দোলন করছেন তাদের নিজেদের নানা দাবি নিয়ে, এই যে তাদের সোচ্চার অবস্থা, এখানে আওয়ামী লীগপন্থী শিক্ষক, বিএনপিপন্থী শিক্ষক, সবপন্থী শিক্ষকরা কিন্তু এক মঞ্চে গিয়ে বক্তব্য রাখছেন, তাদের এই অবস্থানটা কি শুধুমাত্র নিজেদের স্বার্থে, নাকি জাতির অন্য ক্রাইসিস মোমেন্টও তারা এরকম ঐক্যবদ্ধ হয়েছে? না, আসলে শিক্ষকরা কখনোই, মানে আপনি বুঝতে হবে যে শিক্ষকতার পেশাটা হলো একটা ইউনিক প্রফেশন, অনেকটা ভাববাদী, ভাবুক, চিন্তা ভাবনা করে। আপনি চিন্তা করেন শিক্ষকরা আলবার্ট আইনস্টাইন, শিক্ষকরা নিউটন, আইজাক নিউটন। তো নিউটন ওয়াজ এ প্রফেসর অফ ম্যাথমেটিক্স। তিনি ক্লাসে ঢুকতেন, ওই বোর্ডে সারাদিন লিখতেন, এবং ছাত্ররা পিছনে একজনে থাকতো, সবাই চলে যেত, এবং তার যে পিছনে একজন ছাত্রও নাই, সে 30-40 বছরে একবারও বুঝতে পারে না যে তার পিছনে ছাত্র থাকে না, ওই অবস্থায় সে আইজাক নিউটন হয়ে গেছে। এখন এদের যদি খুব বেশি লোভ থাকতো, লালসা থাকতো, তাহলে তারা তো ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, বা কোনো ডিপার্টমেন্টে যদি খুব বেশি ক্রাইসিস থাকে সেকেন্ড হয়, তো তারা তো ম্যাজিস্ট্রেট হতে পারতো, তারা কাস্টমস অফিসার হতে পারতো, তারা এই অনেক কিছু হতে পারতো। তো সেইগুলো না করে তারা যখন শিক্ষকতায় পেশায় গিয়েছে, এটা তাদের একটা প্যাশন। এই জিনিসটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে বুঝতে হবে যে এটা একটা স্পেশাল একটা গোষ্ঠী, পেশা। তাদেরকে সব কাজে ডাকা যাবে না। তাদেরকে যদি আমরা রাজনীতিবিদদের মতো মনে করি, তাদেরকে যদি আমরা অন্য পেশাদের মনে করি, ইভেন ডাক্তারদের মতো মনেও করা যাবে না। এখন যারা হাবিব মিলাদ বললেন, যারা ডাক্তার হয়, তাদের মধ্যে ধরনের একটা মানবতাবোধ কাজ করে যে আমি এই কাজ করব, এর মধ্যেই আমার শ্রেষ্ঠত্ব। একজন মানুষ বিপদে পড়ছে, রোগগ্রস্ত হয়েছে, তো সেই দিক থেকে শিক্ষকদের এই বিষয়টা অন্য সবার সাথে জেনারেলাইজ করা যাবে না। পৃথিবীর সব দেশেই শিক্ষকদেরকে আলাদা মর্যাদা দেওয়া হয় এবং আলাদা বেতন ভাতা বেশি করে দেওয়া হয়, যারা যত বেশি সভ্য। এবং এখানে আপনি ইংল্যান্ডে যদি ইভেন দুবাইতে গিয়ে দেখেন, আমাকে একদম গর্ব করে তা বলতেছিল যে আমার সন্তান এই যে টিচার, আমার সন্তান একজন শিক্ষক, মানে এর চেয়ে তার কাছে আর গর্বের কোনো বিষয় না। এখন আমরা সেই শিক্ষককে কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে পকেটে করে ঘুরতে চাই, কেউ বুক পকেটে নিতে চাই, এটা যারা নিতে চায় সেটা তাদের ব্যর্থতা, এটা শিক্ষকদের ব্যর্থতা নয়। একটা সময় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আহমেদ শরীফ ছিলেন, আহমদ শফা ছিলেন, ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন। বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী তাদের সামনে গিয়ে কথা বলার মতো সাহস তাদের ছিল না। একেবারে আমি যেহেতু 3 জন মানুষকে দেখেছি, কোনো প্রধানমন্ত্রী ইনক্লুডিং বঙ্গবন্ধুর সহ 1-to-1 সামনে বসে ডক্টর আহমেদ শরীফের সামনে কথা বলবেন এরকম সাহসই তাদের ছিল না, যে ওরমের কেউ ছিল না। এইটা তাদের পার্সোনালিটি ছিল। এখন যে কোনো কারণে হোক না কেন, দেশের সব রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ইনস্টিটিউশনে পলিউশন হয়েছে, এবং সেই পলিউশনের ধাক্কা
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেছে এবং অনেক শিক্ষক তারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে, হয়তো নিজেদের পেশাগত কারণে হয়েছে, কিন্তু এই প্রথম তারা বুঝতে পেরেছে যে অনেক কিছু তাদের করাটা ঠিক হয়নি, বুঝতে পেরেছে। এবং আমি দেখলাম এখানে প্রফেসর জিনাত হুদা একটা সময় খুব সরকারের পক্ষে কথাবার্তা বলতেন, এবং আমরা আওয়ামী লীগের যখন এমপি ছিলাম ওনাদের কথাবার্তা শুনলে মনে হতো যে আমি আসলে অনেক ছোট এমপি, আসলে এমপি তার হওয়া উচিত। কিন্তু এইবার দেখলাম যে অসাধারণ সে একটা ভূমিকা নিয়েছে শিক্ষকদের পক্ষে, তো ভুক্কি নিয়েছে। এবং তার হাজব্যান্ড যিনি আছেন উনি একজন শিক্ষক, তো দেখা গেল যে ওবায়দুল কাদের সাহেবের সামনে সারা জীবন তিনি পা ধরে সালাম করতেন, এত শ্রদ্ধা করতেন। এইবার তিনি বলছেন যে মন্ত্রী সাহেবের ইগোতে মানে বেশি ভাব দেখাচ্ছেন। হ্যাঁ, তো এই যে শিক্ষকদের মধ্যে একটা জাগরণ, আমি মনে করি এটা একটা রেনেসার মতো এই আলো জ্বলতে থাকুক এবং এই রেনেসা বাড়তে থাকুক, এবং তাদের আত্মমর্যাদাবোধ অতীতে কি করেছে আমি আমার বোন রবিন ফারহানার মতন প্রশ্ন তুলতে চাই না। কে নৌকা পকেটে লাগিয়েছে, কে ধানের শীষ লাগিয়েছে, সব চলে যাক। এখন তারা সব কিছু বাদ দিয়ে তারা যে মনে করছে যে আমি শিক্ষক, আমি পড়াই, আমি টিচার, আমি সবার মুরব্বী, আমার জ্ঞান বেশি, গরিমা বেশি, ফলে আমার এই রাষ্ট্রের প্রতি অধিকারও বেশি, সব কিছু বেশি। 2 নম্বর হলো তারা মনে করছে যে যেই লোকগুলো আমার সামনে কলম ধরতে পারে না, যাদেরকে আমি শেখাতে হয় ABCD, ও আমার তকদির লিখছে, হাউ ডেয়ার দে আর। আমার সামনে কলম লিখতে পারে না, ইংরেজি লিখলে এখন 100টা ভুল হয়। তো এইরকম একজন লোক আমার পেনশনে কত হবে কি হবে যে ঠিকমতো অঙ্ক করতে পারে না, সে আমার তকদিরে করে দিয়েছে। তো এই যে তাদের যে আতে ঘাটা লেগেছে, এটা আমি স্বাগত জানাই, এবং এর মাধ্যমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই যে প্রাচ্যের অক্সফোর্ড সে সম্মানের এবং মর্যাদার জায়গায় ফিরে আসে, এবং শিক্ষকরা যদি সেই শিক্ষকদের মতো হয়ে যায় সম্রাট আওরঙ্গজেব যাদেরকে সম্মান করেছিলেন, অর্থাৎ শাহজাদাকে বলেছিলেন যে তোমার শিক্ষকের পা ধুয়ে দাও। তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক কিংবা ধরুন একেবারে মক্তবের একজন শিক্ষক, তার মর্যাদা সমান থাকুক এবং সমুন্নত থাকুক। এবং ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একজন প্রাইমারি স্কুলের টিচার, তাদের মধ্যে আমরা সবাইকে যেন শিক্ষক মনে করি, আমাদের মধ্যে সেই মর্যাদাবোধ যেন জাগ্রত হয় এবং শিক্ষকদের মধ্যে যেন সেই ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, এটার মধ্যে একটা আসুক। 2 নম্বর হলো যে পেটের চিন্তা থাকলে আসলে ভাই কোনো করা যায় না। আপনার পেট ব্যথা হলে সে আপনি নিয়ে বেহেশতে বসাই দেন, বেহেশত থেকে দৌড় দেবে যে আমার পেটে ব্যথা হয়েছে। তো এখন শিক্ষকদের যে সমস্যা, বুঝতে হবে চালের দাম বেড়ে গেছে। কাস্টমসের যে লোকটা ফাইল ঠেকাইয়া সে মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারছে, শিক্ষকের কাছে এমন কোনো ফাইল নাই। তাকে চলতি বাজার মূল্যে এখন 80 টাকা 90 টাকা করে চাল কিনতে হবে, একবার কম দামে কিনলেও 70 টাকা করে কিনতে হবে। তাকে বর্ধিত মূল্যে এই বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এখন বিদ্যুৎ বিল বর্ধিত মূল্যে যেখানে দিতে হচ্ছে, যারা দিচ্ছে বিদ্যুৎ বিল তারা বুঝতে পারছে যে আজ থেকে 6 মাস আগে যার বাসায় 5,000 টাকা বিদ্যুৎ বিল আসতো, এখন সেই বিদ্যুৎ বিল 13 থেকে 14,000 টাকা বিদ্যুৎ বিল আসছে। তার ছেলে মেয়ের চাহিদা থেকে শুরু করে পোশাক আশাক সব জায়গাতে, এখন এই জায়গাটা রাষ্ট্র বুঝতে হবে। এখন একটা ভদ্রলোক, এরা তো সবাই ভদ্রলোক, এবং মানে শিক্ষক যারা হয় সাধারণত ভদ্রলোকের সন্তানই হয়। 2nd জেনারেশনের যারা শিক্ষিত মানুষ তারাই হয়। 1st জেনারেশনে দেখবেন লেদু গেদু ধলার ছেলে টাস করে বড় কাস্টমস অফিসার হয়ে উঠে একেবারে পেট ফুট ফুলাইয়া সে বিশাল একটা গাড়ি গুড়ি কিনে ঠিনা অনেক কিছু করতে পারে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য তার মনের ভিতর চিন্তার মধ্যে যে আভিজাত্য দরকার, ওটা সাধারণত 2nd জেনারেশনের শিক্ষিত, 3rd জেনারেশনের শিক্ষিত বা বংশের একটা ধারাবাহিকতা থাকে, রক্তের একটা ধারাবাহিকতা আছে। তো সেই ভালো রক্ত না হলে সাধারণত শিক্ষক হওয়া যায় না। তো এখন এই ভদ্রলোকদের সম্পর্কে আল্লাহ রাসূল খুব ভালো কথা বলে গেছে যে তোমরা যখন সমাজে বিচারকের আসনে বসো, তখন তুমি দেখবা যে তোমার আশেপাশে অনেক ভদ্রলোক আছে, পোশাক আশাক খুব ভালো, কিন্তু খুব গভীরভাবে তাকালে বুঝতে পারবা যে তার অভাব আছে। এবং তুমি হওয়া উত্তম বিচারক যদি তার অভাবটা গোপনে মিটিয়ে দিতে পারো। লজ্জা এই সরকারের জন্য, এই সরকারের কর্তা ব্যক্তিদের জন্য, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদেরকে আমরা স্যার বলি, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে চিৎকার করে কাঁদার জন্য যে আমার টাকা দরকার, পেটে ভাত নেই, আমার অর্থবৃত্ত দরকার। এই যে অসম্মানজনক অবস্থায় তাদেরকে মানে পৌঁছে দেওয়া হয়েছে, এই যে নফরত, মানে এই যে যেটা বলা হয় তাদের প্রতি আমার ঘৃণা, এই কাজটা করা ঠিক হয় নাই। 2 নম্বর হলো এই যে দেখলাম যে জনাব ওবায়দুল কাদেরের মতো একজন মানুষ,
এই বিপদে পড়লে দেখা যাচ্ছে যে যখন আমরা পলিটিক্যাল, আমাদের তো রাজনীতিবিদ যারা আছে, আমাদের তো এই পুলিশে যখন বাড়ি দেয় ওই আব্বা ডাকতে দেরি লাগে না, সাথে সাথে আব্বা ডেকে ফেলে, বা আব্বা আর মাইরেন ঠেরেন না অবস্থা। আবার যখন ক্ষমতায় বসি আমাদের ভিতরে যখন ওয়েট থাকে না, তখন দেখা যাচ্ছে অনেক বড় বড় মানুষকে বলছি যাক আমার আব্বা ডাক, আমি আগে 3-4 বার আব্বা ডাকছি, কিন্তু আমার আব্বা ডাকবি না। তো এরকম আমাদের মধ্যে অনেক ভাবসাব আছে। এই কারণে কি হচ্ছে, সম্মানিত শিক্ষকরা তাদের সাথে একটা বৈঠক হবে, সেই বৈঠক তাদেরকে বসায় রেখে কত বড় বেয়াদব এদেরকে সাথে বৈঠক করলো না, ক্যান ইউ ইমাজিন? আরে ওদের তো সঙ্গে সঙ্গে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর রুমে বসে তাদের সাথে বৈঠক করার মধ্যে তো একজন মন্ত্রীর সম্মানিত বোধ করা উচিত, যে আই অ্যাম অনার্ড, যে স্বর্ণের সাথে ঘষলে তো সোনা হওয়া যায়, আবর্জনার সাথে ঘষলে তো সাধারণত দুর্গন্ধ বের হবে। তো বুঝছি আমি শিক্ষকদেরকে আমি এখনও মনে করি, যেহেতু তারা বইয়ের সাথে আছে, পুস্তকের সাথে আছে, লেখাপড়ার সাথে আছে, মানুষ গড়ার কারিগর, এদেরকে এই রাষ্ট্র এখন পর্যন্ত হ্যান্ডেল করতে পারছে না টিল টুডে। তাদেরকে সম্মান দেখানো উচিত, মর্যাদা দেখানো উচিত, এবং তারা যেভাবে রাস্তায় নেমে নিজেদের অভাবের কথা বলতে বাধ্য হচ্ছে, নিজেদের অধিকারের কথা বলতে বাধ্য হচ্ছে, এই যদি হয় এদের আর্তনাদ, তাহলে এরা যে আগামী প্রজন্ম যারা এই দেশ পরিচালনা করবে ব্যবসায়িক থেকে, তাদেরকে কিভাবে কারিগর হিসেবে গড়ে তুলবে। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আগামী প্রজন্মের কথা আসছে, আগামী প্রজন্ম শিক্ষা এবং আগামী প্রজন্মের চাকরির বিষয়ে আমরা কথা বলবো। যখন বলা হচ্ছে যে বিসিএস সহ বিভিন্ন ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এবং ফাঁস হওয়ার দায়ে এখন পর্যন্ত 17 জনকে আটক করা হয়েছে, 6 জন স্বীকারও করেছে যে তারা এর সঙ্গে যুক্ত, এবং এখন তালিকা করা হচ্ছে কারা কোন কোন ক্যাডারে জয়েন করবে। কোন পর্যায়ের অধপতন হলে এই বিষয়গুলো হয় এবং কোন পর্যায়ে আসলে এগুলি ফাঁস হয়? দুঃখজনক হলো সত্য, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শিক্ষককে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করেছেন, ডক্টর AQMB করিম। আমি গর্বিত যে আমি ওই স্যারের ক্লাস পেয়েছি, আমি সয়েল সায়েন্সে অনার্স করে তারপর নিউট্রিশন আমি এসেছি। তো প্রফেসর ইয়াজউদ্দিন, প্রফেসর SM ফায়েজ, প্রফেসর মোস্তফা চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু আপনার পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, এমনকি শিক্ষকরাই পাবলিক সার্ভিস কমিশন নিয়ন্ত্রণ করত। লাস্টে ছিল জিনাতুন্নেসা তাহমিদা। ওই সময় কিছু বিএনপির আমলের কিছু ব্যর্থ ঘটেছে, বিভিন্ন অভিযোগ এসেছে, হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি কানেকশন। এর পরবর্তী পর্যায়ে আমরা সাদাত হোসেন সাহেব যখন PSC চেয়ারম্যান হলেন, এরপর শিক্ষকদের হাত থেকে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আপনি দেখেন দুর্নীতিটা কিন্তু আরম্ভ হয়েছে তখন থেকেই, একবার 2005-06 থেকে। তখন কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু ওইভাবে নেই। আমরা যখন এটা কোশ্চেন করি, এটা আমি মনে করি একটু আগে ওনাকে বলছিলাম, মিলাদ ভাইকে, ডাক্তার মিলাদ, যে আমি কোশ্চেনটা করার পর আমি খুব ভয়ে থাকি যে হয়তো আমি খাওয়া দাওয়া করি না, যে কোশ্চেনটা রুমে কেউ ঢুকে গেলে কি না, তারপর দিয়ে আমি আবার রুমে চলে গেলাম নিয়ে আমার একটা নর্মাল কোশ্চেন যেটাতে পরীক্ষা দিবে 15 নম্বর, সেটাও আমি এমনভাবে গোপন করে রেখে দিই যে কোনোভাবে যেন আমার কোশ্চেন আমি আমার আরেকজন শিক্ষকরাও দেখাই না। মানে আমাদের এই নীতিবোধটা, ওই নৈতিকতাটা শিক্ষকদের মাঝে আছে। পাবলিক সার্ভিস কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত সদস্যরা ছিলেন, তাদের বা যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, ওনারা সরকারি কর্মকর্তা, ওনাদের দায়িত্ব থাকা অবস্থায় কীভাবে এই ধরনের একটা ঘটনা যুগের পর যুগে, যদিও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান উনি অত্যন্ত, মানে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, শিক্ষা সচিব ছিল উনি, মানে সততার সাথে উনি জীবনযাপন করছেন। ওনার ওয়াইফের আবিস হলো শিক্ষক। উনি যদিও উনি একটা ব্যাখ্যা দিয়েছে, আমি যেটা মনে করি, প্রথম বলতে আমাদের 6 সেট কোশ্চেন হয়, এটা হয় সেটা হয়। আমার বক্তব্য হলো যে এই যে লোকগুলো বিভিন্ন জায়গায় রুম দিয়ে 50 জন সিলেক্ট করে, 30 জন সিলেক্ট করে, এদের থেকে এত টাকা নিয়ে পুরো কোশ্চেন দিয়ে দেওয়া হয়। আমি তো BCS ভাইবা বোর্ডে গিয়েছি কয়েকবার। আপনার ভাইভাতে যে নাম্বার আছে সেখানে আপনি 10-20 নাম্বার 30 নাম্বার এদিক সেদিক, রিটেনে যদি একটা লোক 80% 70% নাম্বার পেয়ে যায়, ভাইভাতে সে শুধু পাস করলেই চলে, তার আর বেশি নাম্বারের দরকার না, সে BCS হবেই হবে। তাহলে এই লোকগুলো যে কাজটি করেছে, আমি মনে করি কঠিনভাবে তদন্ত করা উচিত। আর এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একবার একটা ইউনিটে কোশ্চেন আউট হওয়ার পর আমরা তৎক্ষণাৎ আউট হয়েছে কি যে 10% মিলেছে বা 20% মিলেছে, আমরা তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোশ্চেন করেই আবার সে পরীক্ষা নিয়েছি। আমরা এই সমস্ত জায়গায় অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্ববান কাজটি আমরা করে থাকি। আমরা আজকে স্টেক হোল্ডার হিসেবে অনেক জায়গায় যেতে পারছি না, সবগুলো জায়গা একটা গ্রুপ দখল করে নিয়েছে। আজকে দেখেন এই গ্রুপ কারা, সরকারের ভিতরের থেকে একটা গ্রুপ, এই যে আপনার যার বিরুদ্ধে বঙ্গবন্ধু 72 সালে বলেছিলেন,
যে এটা এতদিন তো পাকিস্তান আমলে আমলাতন্ত্র দেশ নিয়ন্ত্রণ করেছে, এখন আমি সেখান থেকে বের হয়ে শিক্ষকরা বা বিভিন্ন লোকজনের কথা বলেছেন তারাই নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা দেখেছি এমন একটা গ্রুপ, যে গ্রুপটা ওরা কিন্তু আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন সরকারে আছে, কিন্তু একটা গ্রুপ বিশেষ সুবিধা নেওয়ার জন্য ওরা এমনভাবে নিয়ন্ত্রণ করে থাকে যে কোনো সরকারকে ওদের থেকে আর বেরোয়া যায় না। আজকে আপনি দেখেন পাবলিক সার্ভিস কমিশন, তাদের নিয়ে আমাদের 2 বা 3 শিক্ষক আছে, বড়দের 17-18 জন মেম্বারের মধ্যে, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। আপনি দেখেন নির্বাচন কমিশন একসময় আইনজ্ঞরা ওনাদের নিয়ন্ত্রণে ছিল, উনি তো যেহেতু লতে পড়াশোনা করেছে, এখন কি এখনও প্রশাসনের হাতে। তো প্রত্যেকটা জিনিস যদি এরকম ব্যালেন্স না করা হয় এবং প্রত্যেকটা জায়গার বিশেষজ্ঞ থাকলে আমার মনে হয় এই সমস্ত জায়গাগুলো আমরা সব কঠিনভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু একপাক্ষিক যদি হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো হবেই। জি, মিস্টার রুবিন ফারহানা। জি, অনেকগুলো বিষয় তো আলোচনা এসছে। প্রশ্ন ফাঁস, আমাদের একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রথমে ইনভেস্টিগেটিভ রিপোর্টটা করে এবং সেই রিপোর্টটা বলা হচ্ছিল যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, আমাদের আরও দীর্ঘ প্রতিবেদন আছে যেটা আমরা সময়ে সময়ে আরও প্রচার করব। তো যাই হোক, সেই সময় প্রচারের মধ্যে আরেকটি খবর আমাদের নজরে এসছে, হয়তো নজরে আসেওনি, বিকজ এই ধরনের খবর এত বেশি ছাপা হয়, আমরা সকলেই যে খুব নজর করে দেখি তাও না। 5,000 টাকায় মেলে প্রশ্ন, সাথে GPA 5। মাত্র 5,000 টাকা দিলে আপনি প্রশ্ন পেয়ে যাবেন, সেই সঙ্গে গ্যারান্টিড GPA 5ও আপনি পাবেন। যে কারণে আমরা দেখি স্টুডেন্টরা যখন রেজাল্ট আউট হয় খুব হাসতে হাসতে মিডিয়ার সামনে, আজকাল তো সিটিজেন মিডিয়া সবার হাতে হাতে মোবাইল, হাসতে হাসতে বলে I am GPA 5। তো এটা আমরা হাসছি বটে, কিন্তু আমাদের সন্তানরা যে কি ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে এবং যে ভয়াবহ একটা প্রজন্ম আমরা তৈরি করছি সেটা আমরা কতটুকু বুঝতে পারছি জানি না। আমাদের বড় বড় কোম্পানিগুলো লোক হায়ার করে শ্রীলঙ্কা থেকে, হায়ার করে ভারত থেকে। আমার দেশে এত বেকার রেখে কেন শ্রীলঙ্কা ভারত থেকে হায়ার করতে হয়? বলা হয় যে যারা আমাদের দেশ থেকে লেখাপড়া করে গেছে তাদের দক্ষতার অভাব আছে, তাদের কমিউনিকেশন স্কিলের ঘাটতি আছে এবং তারা ম্যাক্সিমামই ইংরেজিতে বলতে বা লিখতে পারদর্শী না একেবারেই, যেটা ঘরের পাশে ভারত বা শ্রীলঙ্কা থেকে অনেক কম টাকায় হায়ার করা যায় এবং অনেক বেটার সার্ভিস পাওয়া যায়। তো এখনো তো আমরা পুরোপুরি চতুর্থ শিল্প বিপ্লবে ঢুকি নাই, এখনো তো পুরোপুরি আমরা AI জেনারেটেড ওয়ার্ল্ডেও ঢুকি নাই। এর মধ্যেই যখন আমরা হোঁচট খাওয়া শুরু করেছি, সামনে আরও কি অপেক্ষা করছে আমাদের জন্য, এই প্রশ্নটা থাকে। এবং এই যে আজকে আমরা আবেদ আলীকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আবেদ আলী ক্যাডার বলেই একটা ক্যাডার তৈরি হয়ে গেছে, মানে তার রিক্রুটেড বা তার প্রশ্ন ফাঁস দিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের একটা আলাদা, মানে তাদেরকে এখন আলাদাভাবে করা হচ্ছে, ঠাট্টা তামাশা করা হচ্ছে, ট্রোল করা হচ্ছে, আপনি কি আবেদ ক্যাডারের নাকি, এরকম নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে। এগুলো আবার গণমাধ্যমে আসছে, আমরা দেখতে পাচ্ছি, পড়ছি, শুনছি। এগুলো খুব ভালো ইঙ্গিত দেয় না, খুবই অশুভ একটা ইঙ্গিত। এবং আমাদের সমাজে, আমি আসলে রাজনীতির সঙ্গে যুক্ত ঠিকই, কিন্তু রাজনীতি তো সমাজ বিচ্ছিন্ন না, সমাজও রাজনীতি বিচ্ছিন্ন না। যেই সমাজে টাকা ঈশ্বর হয়ে ওঠে সেই সমাজের অবশ্যম্ভাবী পরিণতি তো এটাই হওয়ার কথা। আমরা আজকে আবেদ সাহেবের কতশো কোটি টাকা না কত টাকা নিয়ে আমরা অস্থির হয়ে যাই, তার প্রপার্টি নিয়ে আমরা অবাক হয়ে যাই। এই আবেদ আলী তো আমরাই তৈরি করি, তাই না? আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা থেকেই তো আবেদ আলী তৈরি হয় এবং টাকাকে ঈশ্বর গণনা আমরাই করা শিখিয়েছি। সুতরাং এই সাফার তো আমাদের করতেই হবে। একটা সময় ছিল যে এই ভদ্রলোক ঘুষ খায়, তার লাইফস্টাইল দেখে আমরা বুঝতে পারতাম, পৃথক হয়ে যেতাম, সরে যেতাম, সালাম দিতাম না, কথা বলতাম না, মিশতাম না। এমনকি বাবা মা এটাও বলতেন যে ওনার বাসায় যাওয়া, ওনার ছেলে মেয়ের সঙ্গে তোমার খেলবার দরকার নেই। কেন না, ঠিক আছে খেলার দরকার নেই, এর বেশি তোর বাবা মা বলতেন না, কিন্তু আমরা বুঝে নিতাম। এখন তো পিয়ন হোক, আর্দালি হোক, চাপরাশি হোক, ড্রাইভার হোক, যাই হোক, টাকা আছে নাকি এটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা এইটুকু প্রশ্নও তো কেউ তুলি না। এই যে আবেদ আলী ভ্যাকেশন, বিদেশে ভ্যাকেশনের জন্য ছুটি নিচ্ছে দফায় দফায়, পিএসসি কারো একবার মনে হলো না যে উনি ফরেন ট্রাভেল কিভাবে করছেন, কোন টাকায় করছেন, কিভাবে করছেন? এই প্রশ্নগুলো তোলাই এখন ভুলে গেছি। প্রশ্নগুলো কারা তুলবে, কেন তুলবে?
এই প্রশ্নগুলো তিনি যেই জায়গায় চাকরি করেন সেই জায়গায় যারা তার বস ইমিডিয়েট মানে যার কাছে তিনি অ্যাকাউন্টেবল তার তোলার কথা, কিন্তু মুশকিল হচ্ছে তারা তো একটা জোট হয়েই প্রশ্নটা ফাঁস করছে। আবেদ আলী তো একেবারেই প্রান্তিক পর্যায়ে, তার উপর 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 অনেক উপর পর্যন্ত এটার ভাগ বাটোয়ারা যায়, না হলে হতে পারে। আপনি দেখেন পিএসসি চেয়ারম্যানের যখন ইন্টারভিউ নিচ্ছে উনি একটু অস্বস্তি, উনি প্রথমে ডিনাই করছেন, একেবারে ডিনায়াল সিনড্রোমের মধ্যে। ওনাকে যখন চেপে ধরলেন সাংবাদিক, বললেন যে আমাদের কাছে তথ্য প্রমাণ উপাত্ত সবকিছু আছে, তখন বলছে আচ্ছা দেখ হলে আমি ব্যবস্থা নেব। হলে মানে ইতিমধ্যে তো 6 জন স্বীকারই করে ফেলছে, 17 জনের মধ্যে 6 জন অলরেডি স্বীকার করার পর আপনি বলেন হলে ব্যবস্থা নেব। আপনি না আসলে মিডিয়ার সামনেও যখন কথা বলেন আপনি বোঝেন না যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা এটা কি বার্তা দেয়, এবং এক ধরনের পারসেপশন তৈরি হয় যে আসলে তো এটা হওয়ারই কথা, আবেদ আলী তো এই অফিসেই তৈরি হবে, কারণ এই অফিসের যারা যারা আছেন তারা তো আসলে কেউ আবেদ আলীর বাইরে না, সুতরাং এইটা তো হওয়ারই কথা, তাই না? আরেকটা কথা আমি একটু সরি হাবিবুল্লাহ 1 মিনিট সময় নিয়ে শেষ করছি। 12ই নভেম্বর 2014 এইচটি ইমাম সাহেব একটা কথা বলেছিলেন ছাত্রলীগকে, লিখিত পরীক্ষায় ভালো করো, ভাইভা আমরা দেখব। তখনও পর্যন্ত অন্তত লিখিতটার উপরে সরকার বা মানে পিএসসির ওই প্রশ্ন ফাঁসের হাতটা ছিল বলে অন্তত মনে হয় না, অ্যাপারেন্টলি মনে হয় না। ভাইভাটা আচ্ছা আমরা দেখব, কিন্তু লিখিতটা পাস করতে হবে। এখন তো আর লিখিত ভাইভার কোনো জায়গায় না, এখন সবই ফাঁস। জি, ডক্টর হাবিবা মিল্লাত, প্রশ্ন ফাঁস প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, নৈতিক যে মূল্যবোধের কথা আলোচনা এসেছে সেটা আসলে কোথায় হারিয়ে গেল? নৈতিক মূল্যবোধ শুধু যে এই পিএসসির মধ্যে হারিয়ে গেছে সেটা কিন্তু না, সমাজ অবশ্যই অবশ্যই সর্বত্র। এবং আমরা যে বড় বড় কথা বলছি না, আমরা যদি সুযোগ পেয়ে যাই আমরা কি করবো এটা জানি না, সুযোগের অভাবে আমরা কতটুকু প্রমাণ করতে পারবো সেটাও কিন্তু না। তবে অবশ্যই একটা কথা বলতে পারি, সাবেক সংসদ সদস্য এখানে আছে এখন পর্যন্ত, সাবেকই আর কি, তো তাদের সম্বন্ধে আমি সহ এখন পর্যন্ত কিন্তু পত্রপত্রিকায় তেমন কিছু আমরা দেখিনি। যদি থাকতো তাহলে কিন্তু পত্রপত্রিকায় আসার কথা ছিল। অর্থাৎ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে কিনা জানি না, টেনে টুনে কিন্তু এই 3 জন পাশ করেছে বলে আমার ধারণা। সুতরাং আমরা যেহেতু পাশ করেছি একটু আধটু, সেই পাশের ধারা থেকে বলতে পারি যে আসলে অবক্ষয় সর্বত্র। এইটাতে আপনার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার কথা বলছিলেন, সেটা আসলে এসটি আঙ্কেল 14 সনে বলেছেন, একদম সত্য কথা। কারণ 14 সনের আগে যারা দায়িত্বে ছিলেন, আরও আগে বিএনপির কথা বলেন, জাতীয় পার্টির কথা বলেন, তাদের সবাই লিখিত পরীক্ষাও লাগতো না, তারা সিলেক্ট করে দিয়ে দিত। সেই অবস্থা থেকে উত্তরণ করতে যে আমরা আবার কারো কারো জন্য আমরা বিপদে পড়েছি। আমি আমার নিজাম ভাইয়ের সাথে একদম একমত, যেখানে যার থাকা দরকার সেখানে তারই থাকা দরকার। অন্য কেউ গেলে ওই যে বলে না যে অন্য কেউ গেলে যে ভাঙিয়ে ফেলিবে ঢোল, কি স্বামী বিবেকানন্দ বলছিলেন যে যে বেশি নিজের ঢোল নিজে পেলে অন্য কেউ দিও না ভাঙিয়ে ফেলিবে, সেই অবস্থা। যেখানে একজন বিশেষজ্ঞ শিক্ষক বা বিশেষজ্ঞ যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত যাদের থাকা দরকার, সেইখানে যদি একজন আমলা থাকেন, তিনি যত সৎই হন যত ভালোই হন তত কতটুকু কি করতে পারবেন আমরা তো জানি না। আসলে আমরা দেখেছি বিভিন্ন আজকাল যে সমস্ত রাষ্ট্রীয় সংস্থা বা সাংবিধানিক সংস্থাগুলো, আপনি যদি তাকিয়ে দেখেন, সমস্ত যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের একটা কি বলবো, এটা রিহ্যাবিলিটেশন সেন্টার, পুনর্বাসন কেন্দ্রের মতো হয়েছে। কিন্তু যারা ব্রাইট অফিসাররা বড় হচ্ছে তারাও তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তারাও তো আসলে সুবিধা করতে পারছে না যে আমার ভবিষ্যৎ কোথায়। তাহলে আমি কি করব? আমি যখন উপরে উঠতে না পারবো তাহলে দেখি ল্যাটারালি কিছু করতে পারি কিনা, সেই সুবিধাটাও তারা নিতে পারে। অনেক কিন্তু টার্গেট করে থাকে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, কিন্তু দেখে কখনোই সম্ভব না। তখন ঠিক আছে, যেভাবে পারি দিনটা কাটিয়ে দিই, জীবনটা কাটিয়ে দিই, আর সাথে ভবিষ্যতে ভালো থাকার ব্যবস্থা করি। তাই বলে আমি কিন্তু দুর্নীতিকে সমর্থন করছি না। কেউ 20 জন হয়তো টার্গেট করতে পারে, একজন টার্গেটে পৌঁছাবে, বাকি 18 জন 19 জন পাবে না বলে তারা দুর্নীতিতে জড়াবে, সেটাও ঠিক না। আজকাল কয়েকটি ব্যাপার, আমি বলি না যে দুর্নীতি যে একদম নির্মূল করতে পারবো আমরা, কখনো কোনো দেশে সম্ভব হয়েছে, বাংলাদেশের সম্ভব, এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে দুটো ব্যাপার। একটি হচ্ছে যে প্রথমত এই সরকারের সময় কিন্তু দুর্নীতিগুলো সামনে আসছে, সাংবাদিকরা সাহস করে প্রকাশ করতে পারছে, অতীতে কিন্তু এরকম দেখি নাই কখনো। আর আরেকটি কথা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে
দুর্নীতি যে হচ্ছে, দুর্নীতি তো হতেই থাকবে, কিন্তু আমরা যদি আইনের আওতায় থাকি তাহলে কিন্তু দুর্নীতিটা কমে যাবে। যেমন কেউ যদি নির্বাচন করতে চান 5 বছর পরে তাকে হলফনামা দিতে হবে, মিথ্যাদান সত্যদান আপনাকে কিছু লিখতে হবে। মিথ্যা দিলে বিপদে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়, আর সত্য দিলে ধরা পড়ার সম্ভাবনা বাড়ে। রাজনীতিবিদরা তখনই পত্রিকার হেডলাইন হন যখন হলফনামা আসতে থাকে। এই যে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি 5 বছর পর পর একটা হিসাব দেওয়ার কথা ছিল, কিংবা শুনেছি যে প্রমোশন হওয়ার আগে হিসাব দেওয়ার কথা, সেটা কেন দেওয়া হচ্ছে না বুঝতে পারি না। তো আমি তো মনে করি জনপ্রতিনিধি যদি দিতে হয় এবং দেওয়া উচিত, সাবেক জনপ্রতিনিধি তারাই বাদ যাবেন কেন, তারা তাদের সময় কি করেছেন সেটাও দেখা উচিত। সাথে সাথে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের কেন হিসাবটা দিতে এত বাধা, এটা আমি বুঝতে পারি না। নিশ্চয়ই যদি তারা সঠিক মনোবলে থাকতেন, তাদের যদি কোনো সমস্যা না থাকতো, তারা নিশ্চয়ই সেই কাজটি করার জন্য উৎসাহ ভরে চলে আসতেন। তার জন্য এই বারবার কমিশন করার দরকার নেই, বারবার তাদেরকে জানার দরকার নেই, তুমি দিবা অথবা চাকরি করার দরকার নেই। জি, গোলাম মোল্লা রনি। না, আমি ভাবছিলাম যে আসলে পিতৃত্বের অনেকগুলো পরিচয় আছে, যেমন জন্মদাতা বায়োলজিক্যাল ফাদার, শিক্ষকদেরকে অনেকে পিতা বলেন জ্ঞানের কারণে, যে আমি তার কাছে শিক্ষা গ্রহণ করেছি। তারপরে পীর মোর্শেদ, তাদেরকে ডেকে মানুষ আব্বা ডাকে। আমরা যেমন জাতির জনক বঙ্গবন্ধুকে বলি আমাদের জাতির স্রষ্টা হিসেবে। তো সেই দিক থেকে এই যে 200-250 লোক যারা আবেদের কাছে প্রশ্ন কিনেছে, এরা তো আবেদকে তাদের ফাদার হিসেবে মনে করে। হ্যাঁ, তো এবং তার ভিতরে ওইরকম একটা পিতৃত্ব সুলভ ভাব এসে গেছে, তার দাড়ির স্টাইল, তার কথাবার্তা, তার সম্পদের স্টাইল, এবং সে যেইভাবে তার যে ব্যক্তিত্ব, মানে 200 এই যে সে 200-250 যাদেরকে সে রিক্রুট করেছে, হয়তো এদের মধ্যে কেউ ডিসি আছে। এখন ও যেই দিন আবেদের কাছ থেকে প্রশ্ন পেয়েছে, আমার বিশ্বাস সে আবেদকে পা ধরে সালাম করেছে। তারপর সে পরবর্তীতে চাচা ডেকেছে, বাবা ডেকেছে, তার জন্য দোয়া করেছে। ও যেদিন ওই যে প্রশ্নের ফটোকপি পেয়েছে সেদিন ওই প্রশ্ন গালে ঠেকেছে, চুমা দিয়েছে। তো এই যে একটা মানে একটা বিরাট আবেদ গোষ্ঠী, আবেদের সন্তানদের, দ্য সান অফ আবেদ, হ্যাঁ, তাদের যে একটা টেকনোক্র্যাট গ্রুপ সৃষ্টি হয়ে গেছে আমলাতন্ত্রে, এটার বর্তমান অবস্থাটা কি, এখন কেমন আছে এদের? এই যে 200 লোক, আমার খুব মায়া লাগতেছে যে এই যে আবেদকে ধরে যে স্বীকারোক্তি আদায় করছে, পিটনি দিচ্ছে, এদেরকে নাম তো নিঃসন্দেহে অনেকের বলে দিছে, আরও বলে দিবে। তো বলে দেওয়ার পরে বাকি যে 200-250 যাদের বলে দিছে, এদের তো ডায়রিয়া শুরু হয়ে গেছে। মানে এরা কেউ ভালো নাই, সকালে পেট ব্যথা, বিকেলবেলা মন ব্যথা, এদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, শ্বশুর শাশুড়ির সমস্যা হচ্ছে। কেউ যদি, এরা তো নিঃসন্দেহে সবাই দুর্নীতি, মানে যাদের শুরুটাই শুরু হয়েছে দুর্নীতি দিয়ে, তারা তো মোটামুটি ডিম চুরি থেকে শুরু করে মুরগি খাওয়া, মানে কোনো কিছু বাদ নাই। এখন এরা যদি ডিসি হয়, এদের মধ্যে আল্লাহ মাফ করুক, তাহলে এলআর ফান্ড আছে। যদি টিওনো হয়, ওখানে একটা এলআর ফান্ড আছে, আমরা যেখানে জানি, এবং এটা টিওনো বা ডিসি ইচ্ছা মতো খরচ করতে পারে। তো আবেদের সন্তানেরা এই সময়টাতে 200-তে যদি এক একজনে গড়ে 10 কোটি টাকা করে মনে করে যে আমার অবস্থা বেনজিরের মতো হতে পারে, আমার অবস্থা অমুকের মতো হতে পারে, কাজেই যে কয়টা দিন সময় আছে আমাকে পালাতে হবে। সো এই টাকাগুলো নিয়ে তারপর শেষে তারা যদি পালানোর একটা চেষ্টা করে, তাহলে এই 200 × 10 কয়শো কোটি টাকা এই আমাদের এখন রাষ্ট্রীয় এই দুরবস্থার মধ্যে একটা রিস্কি হয়ে গেছে। 2 নম্বরে হলো যে এরা তো দেশে থাকবে না, এরা পালাবে, সবাই পালাবে। তো এবং বাকি হলো যে এদের সাথে আবার যাদের সম্পর্ক আছে, তো এই 200-র সাথে ধরেন অলমোস্ট 2000 কর্মকর্তা কর্মচারী যারা আছে। প্রথমত হলো যে সান অফ আবেদ অ্যান্ড ফেলো অফ আবেদ, ওই তাদের অনুসারীরা। তো এই 200 লোকের মধ্যে যে তাদের যে পিতৃত্বের দাবি নিয়ে আবেদের যে জীবাণু তাদের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়েছে, আবার এই জীবাণু যেভাবে পরবর্তীতে ওই আবেদের সন্তানেরা তাদের অধস্তনদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এদের সংখ্যা যদি 2000 হয়, তাহলে আমার খুব মায়া লাগছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না জানি এখন কত বিপদে আছেন। আমার আসলে তার জন্য দোয়া করা ছাড়া, মোনাজাত করা ছাড়া আমার আসলে এই মুহূর্তে কিছু করার নাই। আমি মনে করি যে আবেদ অ্যান্ড গং তারা যেই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং ইফ ইট ইজ পসিবল ফায়ারিং স্কোয়াডে নেওয়া যায়, এটা আরও ভালো হয়। একদম প্রকাশ্যে। আপনি আইনের ছাত্র ছিলেন, হ্যাঁ, নতুন আইন ডাজ নট ম্যাটার। এটা রাষ্ট্রের প্রয়োজনে, অস্তিত্বের প্রয়োজনে আমরা এটা করতে পারি। এবং একটা হলো, আপনি দেখেন আবেদের মধ্যে একটা লোক, আপনি পুরো বঙ্গবন্ধু কন্যার যে যত গ্লোরিয়াস ভিক্টরিগুলো আছে, আজ দেখেন কি একটা ছাগলের কাণ্ডে আপনাদের মেট্রো রেল চাপা পড়ে যাচ্ছে।
ক্যান ইউ ইমাজিন? পদ্মা সেতুর গৌরব আপনি বেনজিরের সেই খামার বাড়ির নিচে সব চাপা পড়ে যাচ্ছে। আপনি কত সুন্দরভাবে নেত্রী বলেছেন যে এখানে পদ্মা সেতু টুস করে ইউনুসকে ফেলাই দেবো, আমাদের কোনো উত্তর ছিল না। এখন সাদেক এগ্রোর 1 কোটি টাকা দামের গরুর কাছে সেগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো এগুলো সহ্য করতে পারতেছি না। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া গোলামুল রানী প্রসঙ্গটা আনলেন, আমি সেই প্রসঙ্গে বলতে চাই যে কোটা আন্দোলন কিংবা আপনাদের আন্দোলনের ভিড়ে এই যে দুর্নীতি বিরোধী অভিযান বা দুর্নীতির যে বিষয়গুলো, আজিজ বেনজির কিংবা ছাগলকাণ্ডের আলোচিত মতিউর, এই বিষয়গুলো কি পেছনে পড়ে যাচ্ছে কিনা, আলোচনার বাইরে থেকে যাচ্ছে কিনা? আসলে সময় এসেছে আমার মনে হয়, উনি যেটা বলেছে একটা স্পেশাল আমার মনে হয় মানে কোর্ট করে এদের, ওই যে আমরা আগে শুনতাম যে মার্শাল ল কোর্ট ছিল, এই ধরনের একটা আইন করে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজের এই যে যে কিছু কিছু লোকের জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে যেখানে $3000 আমাদের মাথা পিছু ইনকাম, সেখানের মধ্যে এই যে কিছু লোকের জন্য এই যে পাবলিক সার্ভিস কমিশনের মতো একটা পবিত্র জায়গা, সেখানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, সদস্যরা ছিলেন, তাদের পরে কিভাবে আপনার ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ড্রাইভার, তারপরে দিয়ে আপনার ডিসপার্সমেন্ট, তারা কিভাবে কাজটা করলো, রেসপন্সিবিলিটি তো সবাইকে নিতে হবে। এখন আমরা কঠিন তদন্তের মধ্যে এটা আনা উচিত, তদন্ত করে, তদন্ত তো চলছেই, কারণ এটা তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আমি যে কেন কথাটি বললাম যে আমাদের শিক্ষকরা তো একসময় আমরা এই দায়িত্বে ছিলাম, তো তখন তো আপনার 72 সাল থেকে শুরু করে আপনার 2005 সাল পর্যন্ত এই কথাগুলো তো আসে নাই। হয়তো বা কিছু তদবির হয়ে যাবে। উনি একটা কথা বলেছেন, রুহিন ফারহানা ব্যারিস্টার, যে উনি বলেছেন যে ইমাম সাহেবের কথা বলছেন যে তোমরা রিটেনে ভালো করতে হবে, রিটেনে যদি একটা ছেলে খুব ভালো করে ভাইভাতে তাকে একটু ফেভার করা যেতে পারে, 2 নম্বর 5 নম্বর 7 নম্বর দিলে দেখা যাচ্ছে যে তার রিটেনের নাম্বার অনেক ভালো হয়ে গেলে ভাইভাতে কম নাম্বার দিলেও কিন্তু সে চলে আসে। 800 নম্বর আপনার রিটেন, ভাইভা হলে 200 নম্বর, আপনি 110 দিলেন, 20 দিলেন, 5, 7, 10 এদিক সেদিক করলেন, কিন্তু আপনার রিটেন খুব ভালো করলে আপনি অটোমেটিকলি আপনার টিকবেন। তো সেইগুলোও তো পিএসসিতে ছিল। এরপরে দিয়ে শেষের দিকে যে ব্যর্থটা করছে, আমি যদি উনি স্বীকার করবো কেন না করবো, হাওয়া ভবনের কিছু তদবির ছিল, এটা নিয়ে তখন আমাদের দিনাতুন্নেসা তাহমিদা ম্যাডাম, উনি আমারও শিক্ষক ছিলেন, আমি সাবসিডিয়ারি ওনার কাছে পড়েছি। ম্যাডাম অসাধারণ একটা জ্ঞানী রিসার্চার ছিলেন, একদম ভালো শিক্ষকও ছিলেন বটে, কিন্তু পলিটিক্যাল প্রভাবের কারণে শেষের দিকে কিছু বদনাম হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের। 111 সরকার এসে তখন ডক্টর সাদাত হোসেন সাহেবকে প্রথম পিএসসি চেয়ারম্যান করলেন, মানে সরকারি কর্মকর্তা হিসাবে। এরপর পর্যায়ক্রমে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেল। আমি মনে করি এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতেই রেশিও করা উচিত, প্রশাসন থাকবে, শিক্ষক থাকবে, বরং যেখানে যে যার কাজ যেটা সেটা যদি করা হয়, আমরা অনেক কিছু থেকে আমরা মানে ক্লিন কাজটা আমরা করতে পারবো। দেখুন, আমাদের যে দুর্নীতির খবরগুলো আসছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, শুরুটা হয়েছিল একদম অভাবনীয়, মানে অভাবনীয় কারণে যে কোনো রাজনৈতিক দল থেকে নয়, কিংবা কোনো মামলা থেকে নয়, কিংবা কোনো রকম কোনো আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে নয়। হলো কি করে? হলো কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে। তারা দীর্ঘ রিপোর্ট ছাপালো বেনজিরের ব্যাপারে, এবং লক্ষণীয় হলো কখন ছাপালো, যখন বেনজির তার পদ থেকে রিটায়ার করেছে, চলে গেছে। এবং যেটুকু খবর শোনা যায় সেটা হচ্ছে রংধনু গ্রুপের সাথে বসুন্ধরা গ্রুপের এক ধরনের রেশারেশি আছে, তারই খেসারত বেনজিরকে দিতে হলো। এই যে বেনজির, আমি একটাই উদাহরণ দিচ্ছি, কারণ মানে আমি এখন আজিজ নিয়ে আলোচনা করি, বেনজির নিয়ে আলোচনা করি, কিংবা এরকম 1000 কোটি টাকার মতিউরকে নিয়ে আলোচনা করি, ঘটনা একই। সো আমি একজনকেই টেস্ট কেস হিসেবে যদি সামনে আনি, আমি যদি বেনজিরের ঘটনাতে আলোচনা করি, আপনি দেখবেন রিটায়ারমেন্টের পর এসছে 1। 2 হলো অত্যন্ত স্বনামধন্য প্রভাবশালী পত্রিকা ডেইলি স্টার, তার যিনি সম্পাদক তিনি পত্রিকার চেয়েও প্রভাবশালী ধরা হয়, এবং তিনি অত্যন্ত রেপুটেড পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছেন। তিনি যখন বলেন এই খবর তো আমরা আগেই জানতাম, ছাপানোর সাহস করি নাই, তাহলে তো আসলে বুঝতে বাকি থাকে না যে হাতটা কতটা লম্বা হতে পারে। এই লম্বা হাত তো আপনি, আমি বা আমরা আজকে যারা 4 জন এখানে বসেছি, ওই হাতের ব্যাপারে আমাদের কোনো আইডিয়াও থাকবে না। ওই হাতের নাগাল তো দূরে থাক, ওই হাত আসলে কত দূর পর্যন্ত যায় এইটাও আমরা মাপবার শক্তি রাখি না। এই হাতগুলো তো একদিন দুদিনে তৈরি হয়নি, তৈরি করা হয়েছে, নিজেদের প্রয়োজনে তৈরি করা হয়েছে, নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, যখন যেখানে দরকার তাদেরকে সেভাবে ব্যবহার করা হয়েছে। উর্দি পরে, ড্রেস পরে, প্রফেশনাল ব্যাজ লাগিয়ে
এক একজন যখন বক্তব্য দিয়েছে আমি প্রিটি শিওর যে এখানে আমার যে দুই ভাই বসে আছে তারাও লজ্জিত হতেন যে হ্যাঁ আমরাও তো এইভাবে কথা বলতে পারি না। আজকে একজন শিক্ষক সম্পর্কে আমার ভাই যেভাবে বললেন যে উনি যখন বক্তব্য দিতেন তখন মনে হতো আমি তো অত ভালো মাপের এমপিও হতে পারি নাই, উনি যেভাবে দলকে ওন করে কথা বলেন। তো যাই হোক, শিক্ষকদের মধ্যে যেমন আমরা দেখেছি তেমনি প্রশাসনের এই মানুষগুলোকেও আমরা দেখেছি যে কিভাবে তারা এই অবস্থায় গেছে, এবং ওই যে বলেছি পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থেকেছে, এবং এখন যেহেতু তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে তাদেরকে এখন ছেড়ে ফেলতে বা সরিয়ে ফেলতে আর কোনো অসুবিধা নেই। আমিও খবরটি শুনেছিলাম এবং শুনে খুব দুঃখ পেয়েছি যে ডেইলি স্টারের সম্পাদক যদি বলে যে আমি আসলে জানতাম প্রকাশ করতে পারিনি, তাহলে ডেইলি স্টারটা রেখে লাভ কি? ডেইলি স্টারের মতো পত্রিকা যদি কাউকে খুশি করার জন্য কাউকে অখুশি না করার জন্য করতে থাকে, তাহলে তো মানুষ সেই পত্রিকা না শুধু সমস্ত পত্রিকার উপর তার যে আস্থা আছে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি আমাদের শ্রদ্ধেয় সম্পাদক, তিনি এখানে নাই, তার পক্ষ থেকে যদি আমরা বলি, আমরা কি সবসময় সাংবাদিকরা সব তথ্য প্রকাশ করতে পারি? আপনারা পারেন কিনা সেটা আপনাদের ব্যর্থতা, সেটা আপনারা বুঝবেন যে আপনারা কেন পারেন না। তাহলে আমার মনে হয় এই সবকিছু বাদ দিয়ে রাজনীতি অথবা রামকৃষ্ণ মিশন কোথাও জয়েন করে ফেলেন, সেটা ভালো থাকবেন। সাংবাদিক তো হিসেবে পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ আপনাদের দায়িত্ব আছে। আমরা যদি না পারি, আমরা সেই ব্যর্থতাটা স্বীকার করি যে আমরা পারছি না, এবং আমরা সেটার সাথে থাকি না। স্বীকার করেছেন তো? হ্যাঁ, না উনি স্বীকার করে, কিন্তু সেটার সাথেই আছেন বহাল তবিয়তে বছরের পর বছর। আবার হবে কেউ রিটায়ার করবে তারটা ছাপাবে, আবার হয়তো কেউ মারা যাবেন তারটা ছাপাবে, কিন্তু জীবিতকালে কেউ ছাপানো সাহায্য, এটা আসলে ঠিক না ওনার মতো মানুষের ক্ষেত্রে। আমি যে কথাই বলি, আমরা টকশোতে যতই আলোচনা করি, যতই কিছু করি না কেন, পরিস্থিতির পরিবর্তন যেমন একদিনে হয়নি, একদিনে করার সম্ভাবনা। আর আমাদের শুধুমাত্র যে আমরা যে সরকার বর্তমানে থাকে, আমাদের মেমোরিটা খুব শর্ট টার্ম হওয়ার কারণে আমরা সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের যদি শুরু করতে হয়, আমরা ৭১ পূর্ববর্তী না গেলেও অন্তত স্বাধীনতা পরবর্তী থেকে শুরু করলেই আমরা বুঝতে পারবো কে কতটুকু করতে পেরেছে কার জন্য। জি, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে গোলাম মাওলা রানী আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই। আমার বক্তব্য হলো যে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। এখন এগুলো দুর্গন্ধ, প্রচণ্ড রকম দুর্গন্ধ। এটি নিয়ে যত বেশি নাড়াচাড়া করা হবে তত বেশি দুর্গন্ধ বেরোতে থাকবে। আর আবর্জনা তো একদিনে নয়, সে 2009 থেকে আজ পর্যন্ত এটা ক্রমাগতভাবে এই সরকারের যে ভুল ভ্রান্তিগুলো, এখন সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে যাদের উইল ফোর্স আছে, যারা ভালো কিছু করার ইচ্ছা ছিল, তারা তো আসলে বেনজিরকে চুরি করার জন্য ওখানে নিয়োগ দেয়নি, বা পিএসসি ওই চুরি করার জন্য। কিন্তু যারা করেছে এখানে নেগলিজেন্সি আছে, সব কিছু আছে। তো এটা এখন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, মন্ত্রী আছেন, এমপি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তাদের অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড কমিটমেন্ট টু দ্য নেশন, এটার উপরে নির্ভর করবে যে আসলে তারা এই ঘটনার সাথে জড়িত নন, বেনজির ঘটনার সাথে জড়িত। অর্থাৎ যে অভিযোগগুলো আসছে এগুলোর নিষ্পত্তি হওয়া দরকার এবং খুব কঠোর দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এবং শুধু তাই নয়, এই যে একটা আন্দোলন এখন শুরু হয়ে গেছে, এই আন্দোলনটা কিন্তু থামবে না, এই আন্দোলনটা থামবে না। এবং এটা সরকারের জন্য রীতিমতো কেয়ামতে পরিণত হয়েছে। কেয়ামতের সময় যেমন বাপ ছেলেকে চিনে না, ছেলে বাপকে চেনে না, তদ্রূপ এখন এই দুর্নীতিবাজদের যে স্বরূপ বিভিন্ন জায়গাতে বের হয়ে আসছে, তো এগুলো বের হতে থাকবে। ফলে সরকার যত দ্রুত এদেরকে কুল্লু খালাস করতে পারবে তত তাদের সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রানী এবং ব্যারিস্টার রুবিন ফারহানা, ডক্টর হাবিব মিল্লাত এবং অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনার চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা BSRM গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।